দেখুন স্যার, আপনি যেটা করেছেন সেটা অন্যায়। আপনি কেন কেসটা নিচ্ছেন না? আবিরের কথা শুনে কয়েকজন পুলিশ একটু মুচকি হাসলেন। আবিরও হাসলেন তাদের সাথে, কিন্তু আবিরের হাসি দেখে সবাই আবার থেমে যায়। কাশেম মিয়া বলে, কি ব্যাপার, তুই হাসছিস কেন? দেখ ভাই, তোকে আমি চিনি না, তুই মিন্নুর কি হোস সেটা জানি না। ওর বোনের কাছে কি টাকা পয়সা পাস নাকি, নাকি রাত কাটানোর সময় পাওনা করেছিস? আবিরের মুখের রংটা আবার পাল্টে যেতে থাকে। ডান হাতটা মুষ্টিবদ্ধ করে টেবিলে কয়েকবার কিল দিতে থাকে। কয়েকবার ঘাড় নাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে আবারও শান্ত গলায় বলে, আপনি তাহলে কেসটা নেবেন না? তুই কে রে? তোর কথাতে কেস নিতে হবে কেন? শালা, তুই জানিস ওই মেয়েটা একটা বে, ওর সাথে হাজার ছেলে রাত দিন শুয়ে বসে। এত দরদ কেন? মানবতা দেখাইতে আইসো? মালকড়ি আছে? আর শোনো, যাদের সাথে ঝামেলা বাঁধছে সে এলাকার মোশারেফ ভাইয়ের লোকের ছেলেদের কাজ। যদি আমি কিছু করিও আমার হাত পা থাকবে কিনা কে জানে। ওনারা টাকা দিয়ে গেছে, অগ্রিম উকিল নিয়ে এসে কেসটা খতম করে দিয়েছে। আর বুঝতে পারছি না একটা বেশ জন্য তোরা এত পাগলামো করছিস কেন? বাচ্চা ছেলের মতো আছিস, বাচ্চা থাক, না হলে জেলে পুরে দেব, কখনো বের হতে পারবি না। আবির চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। হাতটা পকেটে ঢুকিয়ে কাশিমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ওরা তোর হাত পা কেটে রেখে দেবে, কিন্তু নিলয় তোকে একেবারে মেরে ফেলবে, বুঝেছিস? থানার প্রায় সব পুলিশ আবিরের কথা শুনে হা হয়ে যায়, বোকার মতো তাকিয়ে থাকে ওর দিকে। কাশিম মিয়া রেগে যেয়ে আবিরের জামার কলার ধরে বলে, তোর সাহস কী করে হয় আমার সাথে তুই করে কথা বলার? শালা, তোকে এমন মারবো আর এমন কেস দিব যে কখনো বাইরে আলো দেখতে পাবি না। আবির একটু শব্দ করে হাসে। পুলিশগুলো আরো অবাক হয়। এতক্ষণে অনেকেই পুলিশের পা ধরে মাফ চেয়ে পালিয়ে যেত, ছেড়ে দেওয়ার কথা বলতো, কিন্তু হুট করে থানায় চলে আসা এমন ছেলেকে দেখে সবাই অবাকই হচ্ছে। এরকম কিছুর পরও ছেলেটা দিব্যি হাসছে। নিলয়কে? নিলয় আমাকে মারবে মানে? চল তোকে ভিতরে ঢুকিয়ে দিই, তারপর তোর এমনভাবে মারবো যে দেখি তোর নিলয় এসে আমাকে কি করে। এক্সকিউজ মি অফিসার, 1 মিনিট দাঁড়ান। পুলিশের সব লোক থানার দরজার দিকে তাকায়। সাদা শার্ট কালো প্যান্টের সাথে ইন করে কয়েকজন লোক ভিতরে প্রবেশ করছে। পুলিশেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। কাশেম মিয়া বলে, আপনারা আপনারা কারা? আমি সাজিদ স্যারের পার্সোনাল সেক্রেটারি। সাজিদ? মানে মেয়র সাজিদ স্যার? মানে আপনি? মানে? আবির কাশেম মিয়ার হাত থেকে নিজের জামার কলারটা ছাড়িয়ে নিয়ে আবারও চেয়ারে গিয়ে বসে। পুলিশের আমতা আমতা করা মুখটা আবির ভালো করে দেখতে থাকে। আসাদ কয়েকটি পেপারস দেখিয়ে কাশেমকে বলে, এই স্যার যেটা বলছে সেটা করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন অনেক, বুঝছেন কাশেম মিয়া? এবার আমাকে আসতে হয়েছে, পরের বার সাজিদ স্যার আসলে এবং স্যারের পর যদি নিলয় আসে তাহলে কি হবে তা আপনার কল্পনার বাইরে। আসাদ সাহেব কথাগুলো বলে চলে যায়। কাশেম মিয়া বোকার মতো টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আবিরের দিকে আর চোখে তাকিয়ে দেখতে থাকে। পা থেকে মাথা অবধি কড়া দৃষ্টিতে তাকায় কাশেম মিয়া। সাধারণ কয়েকশো টাকার জুতো পরা, গায়ের পোশাকও খুব বেশি দামি নয়। সাধারণ ছেলে বলেই মনে হতে থাকে কাশেমের কাছে। তবে অবাক হচ্ছে, এরকম স্বাভাবিক ছেলের জন্য মাত্র কয়েক মিনিটেই এত কিছু হয়ে যাবে কাশেম মিয়া ভাবতেই পারেনি। কি যেন বলছিলেন? আমাকে কেস দিবেন? বাহিরের আলো দেখতে পাবো না। দেখুন স্যার, ক্ষমতা সবার কম বেশি থাকে, তাই বলে এইভাবে ব্যবহার করা ঠিক না। তাই সরাসরি বলছি, মিনুর আপার কেসটা হাতে নিতে, আর কালকের মধ্যেই অপরাধীগুলো চেহারা থানাতে দেখতে চাই। না হলে নিলয়কে বলবো আপনার কথা। নিলয়কে? আমাকে একবার বলে যাও, কে এই নিলয়? চল মিন্নু। মিন্নুর হাত ধরে বের হতে যাবে, তখনই কাশেম মিয়া সামনে এসে দাঁড়ায়। বারবার নিলয়কে জানতে চায়। আবির কিছুক্ষণ ভেবে কানের কাছে মুখ নিয়ে বলে, নিলয় ইজ দ্য কিং অফ রক স্টার। আবির মিন্নুকে নিয়ে কয়েক পা এগিয়ে যেতেই আবারও কাশেম মিয়া জানতে চায়। তাকে কোথায় পাবো? আবির কোনো প্রশ্নের উত্তর দেয় না। মেইন দরজা থেকে বের হতেই অবাক চোখে তাকিয়ে থাকে আবির। দরজার কাছে দাঁড়িয়ে আছে নেহা। আবির মিন্নুর হাত ছেড়ে দেয়। নেহার দিকে তাকাতেই দেখে নেহা চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির স্বাভাবিক হওয়ার জন্য মুচকি হাসি দেয়। নেহার সাথে সাথেই আবিরের হাত ধরে থানা থেকে বের হয়। আপনি এখানে কেন? নেহা গম্ভীর হয়ে হাঁটছে আবিরের হাত ধরে।
আবির ইতস্তত বোধ করতে থাকে। কয়েকদিন আগে যে মেয়েটা আবিরকে সহ্য করতে পারতো না, সে আজ আবিরের হাত ধরে আছে। গতরাতে ব্যালকনিতে বসে যখন নিলয়ের নামের ম্যাগাজিনগুলো পড়ছিলাম, তখন বাড়ি থেকে কাকে যেন বের হতে দেখি আমি। রাত তখন 2টার কাছাকাছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কালো কোট, লম্বা টুপি, মুখে মাস্ক। কে হতে পারে লোকটা আমাদের বাড়ি থেকে বের হচ্ছে। ভাবতে ভাবতেই আমি পিছু নেই। অবশ্য লোকটার পিছু নেওয়ার কারণ ছিল, দাঁড়াও দেখাচ্ছি। নেহা কথাটা শেষ করেই ব্যাগ থেকে কয়েকটা ম্যাগাজিন বের করে, আবিরের দিকে বাড়িয়ে আবার বলে, এই যে উপরের কভারে যে পিকচারটা দেখছো, কালো কোট, প্যান্ট, স্যুট, মাস্ক, একদম সেম ভাবে আমি আমাদের বাড়ি থেকে কাউকে বের হতে দেখি। আবির কয়েকবার ঢোক গিলতে থাকে। কোনো রকমে নিজেকে সামলে মুখের রংটা বদলানোর আগে হাসি হাসি মুখে বলে, তারপর? আমি লোকটার পেছনে যাই। লোকটা কাকে যেন খুন করবে, জঙ্গলের ভেতর তাকে মারতেই লোকটা গিয়েছিল। আমি বের হতেই আমার পেছনে আরো 2টা গাড়ি আসতে থাকে। প্রথমে ভেবেছিলাম ওরা লোকটার লোক হবে, আমার পিছু নিচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর দেখি তারা অন্য কেউ। লোকটারই পিছু এসেছিল ফলো করতে করতে আমার মতো। সেখানে যেয়ে জানতে পারি লোকটার নাম নিলয়। তখন আর বুঝতে বাকি রইল না যে এটাই সেই নিলয় যার ম্যাগাজিন আমি সাথে নিয়ে ঘুরি, আর তাকে দেখার জন্য সবাই মরিয়া হয়ে থাকে। মানে ম্যাগাজিন পড়ে যতদূর জানলাম তাকে দেখা যায় না, কেবল বোঝা যায় সে আছে, বের হয়েছে আর ধ্বংস করছে। আর আজ তোমার মুখে নিলয়ের কথা শুনলাম। সত্যি করে বলো তো, আসলে নিলয়টা কে? তোমার বন্ধু নাকি খালি নাম ভাঙিয়ে পুলিশদের কাছ থেকে বিদায় নিয়েছো? আবির কোনো রকমে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এখনো তাকে কেউ চিনতে পারেনি। আবির কথা ঘোরানোর জন্য হাসি দিয়ে বলে, আপনি কিন্তু আমাকে তুমি করে বলেছেন। তো আমরা তো একই ক্লাসে পড়ি, আর তাছাড়া এক বাড়িতেই থাকছি। কোনো ব্যাপার না, তুমিও আমাকে তুমি করে বলো। আর আব্বুকে এসব বলবেন না যে আমি বাইরে গিয়েছিলাম রাতে নিলয়ের পেছনে। জি আচ্ছা। কি জি আচ্ছা? আমাকে কি বয়স্ক মনে হয়? না মানে। আবির আর নেহা হাঁটছে। মিন্নুর হাত ধরে আছে আবির। নেহা কিছুক্ষণ আবিরের সাথে কথা বলে আবারও জানতে চায়, বলো, নিলয়কে তুমি কি করে চেনো? নিলয়? মানে কোন নিলয়? দ্য কিং অফ মাফিয়া রকস্টার নিলয়। সত্যি করে বলো, আমি কিন্তু সব শুনেছি, আর এটাও দেখেছি মিন্নুর সাথে তোমার কিসের কথা হচ্ছিল। তাই তোমাদের পেছন পেছন এসে থানায় দেখে আরো বড় রকমের ঝামেলা। কিন্তু আমি এসে যে এতটা অবাক হব ভাবিনি। আমি ধরেই নিয়েছিলাম তোমাকে পুলিশ খুব মারবে। এমনিতেই তো কথা বলতে পারো না, বোকা শোকা ছেলে একটা। পুলিশ যদি অন্যায়ভাবে ধরেও তবুও তো কিছু বলতে পারবে না। কিন্তু কে জানে আমি এসে এখানে উল্টাটা দেখব। 2টো প্রশ্ন, তুমি নিলয়ের কথা পুলিশদেরকে এমন ভাবে বলেছো যেন নিলয় তোমার খুব খুব কাছের কেউ। কে নিলয়? আর আরেকটা হলো, ওই লোকগুলো কারা? জানি আমাদের মেয়র সাজিদ আঙ্কেলের লোকেরা ছিল, কিন্তু তোমার সাথে ওদের কিসের সম্পর্ক? তোমাকে পুলিশ মাত্রই গায়ে হাত দিয়ে সেলে ভরে দিচ্ছিল, আর তখনই ওরা এসে তোমাকে বাঁচিয়ে নিল। ব্যাপারটা কি? আবির, আমাকে সত্যি করে বলো, তুমি আসলে কে? মানে সাধারণ দেখতেও তুমি, কিন্তু ঠিক এরকম না। মিন্নু যখন ওর বোনের কথাগুলো বলছিল আমি দেখেছি তোমার মুখের এক্সপ্রেশন কেমন হয়ে যাচ্ছিল, হিংস্রতা বোঝাচ্ছিল বারবার, যেন সবকিছু ধ্বংস করে দেবে। আবার যখন পুলিশ অফিসার ওর আপাকে নিয়ে বাজে কথা বলল, তখনও তোমার মুখের রং পাল্টে গিয়ে অন্যরকম ধারণ করেছে। সেখানে তোমার মতো আবিরের থেকে আমার কেন কেউই তা আশা করবে না। আবির চুপ হয়ে যায়। একটু আগেই সে ভেবে নিয়েছিল সে ধরা পড়েনি, কিন্তু এখন যেন মনে হচ্ছে সব কিছুই প্রকাশ পেতে যাচ্ছে। কেমন একটা ভয় এসে ওর মাঝে ভর করতে লাগে। কি বলবে সে খোঁজার চেষ্টা করতে থাকে। কত মিথ্যে বলা যায়। এখন কথা ঘোরানোর মতো কিছু পাচ্ছে না আবির, তাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে নেহার সামনে। কি হলো বলো, কে তুমি? আর কেনই বা তোমাকে ওরা বাঁচালো? আবির স্যার বলে ডাকলো, আর এটাও জানি তুমি শিহাবকে মেরেই আমাকে ওর থেকে বাঁচিয়ে এনেছো। এত কিছু করছো কিভাবে? বলো আবির, সত্যি করে বলো, নিলয় কে হয় তোমার? তাকে দেশের সব পুলিশ খুঁজে বেড়াচ্ছে, গালে পেলেও যেন তাকে ধরতে পারছে না। এত বড় বড় লোকও তাকে ধরতে পারছে না, আর তোমার মতো এত সামান্য গ্রাম থেকে আসা ছেলে তাকে চেনে? তার কথা বলছো, আবার এমন ভাবে বলছো যেন নিলয় তোমার সাথেই থাকে। অনেক রহস্য আবির, আমাকে সবটা বলো, না হলে আমি কিন্তু থানায় বলে আসবো তুমি নিলয়ের লোক। তোমাকে ধরলে নিলয়কে পাওয়া যাবে। যদি সত্যি বলো, সব কিছু মেনে নেব। প্লিজ বলো। আবির মাথা চুলকাতে থাকে।
কেমন যেন সব গোল পাকিয়ে যাচ্ছে ওর। যদি নেহাকে সব বলি তাহলে নিশি জেনে যাবে, আর নিশি জানলে পুরো শহর জানবে, তখন আমাকে জেলে থাকতে হবে। কি করব আমি? আর এদিকে নেহার কাছে সাইলেন্সার লাগানো পিস্তল ছিল, সে কি তবে মহিনকে মেরেছে? এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। নেহাকে কথাটা জিজ্ঞাসা করতে যাবে, তখনই শফিক সাহেব গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ায়। শফিক সাহেব থেমে যায়। আবিরের পাশে নেহাকে দেখে। নেহা শফিক সাহেবের দিকে তাকিয়ে ঝটপট বলে, নিকি নিলয় তাই তো? আরে না, নেহা বলে ডাকতে গিয়েছিলাম। সব ঠিক আছে তো? তুই ফোন দিয়েছিলি আর আমি চলে আসলাম। কি হয়েছে আবির? তোমাকে নাকি পুলিশ থানাতে নিয়ে যাচ্ছিল? নেহা আমাকে থানার বাইরে থেকে ফোন করে সব বলেছে, তাই তো চলে আসলাম। কি হয়েছে? আবির মাথা গোলাতে থাকে। মিন্নুকে যখন নিয়ে আসছিল থানার দিকে আবির, তখন পেছনে নেহাই তাকে ফলো করছিল। ফলো করার কারণ, নেহা মিন্নুর আর রেনু আপার কথাগুলো শুনে ফেলে। আর যখন পিছু নিতে নিতে থানায় আসে, সেখানে এসেই নেহার ভাবনার বাইরে অনেক কিছুই দেখতে পায়। তাই শফিক সাহেবকে কল দিয়ে নেহা ডাকে, কিন্তু উনি আসার আগেই আবিরকে শহরের মেয়র সাজিদের লোকেরা এসে ঝামেলা থেকে বাঁচায়। এ সবকিছুই নেহা বাইরে দাঁড়িয়ে দেখেছে, যার জন্য আবিরকে এত প্রশ্ন। আর শফিক সাহেবও এসে আবিরকে নিলয় বলে ডাকতে যেয়েও থেমে যায়, আর সেটা নেহা খেয়ালও করেছে। আবির শফিক সাহেবকে ইশারা করে নেহাকে যেন এখান থেকে নিয়ে যায়। বাসায় চলো মা, তোমার শরীর তো ভালো নেই। কাল রাতে আবির তোকে নিয়ে এসেছে, অজ্ঞান হয়ে পড়েছিলি, তোকে কোলে করেই নিয়ে এসেছে। দেখেছিস ছেলেটা কত ভালো। ভাগ্যিস ও তোর সাথে গিয়েছিল, না হলে কি যে হতো কে জানে। ওকে কি তাহলে বাড়ি থেকে বের করে দেব, তুই বল? নেহা আবিরের দিকে আর চোখে তাকায়। আবির মাথাটা নিচু করে নেয়। কোনো রকমের পরিস্থিতি এবারের মতো সামলে নিয়েছে শফিক সাহেব। এখন নেহার উত্তর শোনার পালা। না, ও থাকুক, তবে ছিল কোথায় না, এখন থেকে কোনো রুমে থাকবে। ওখানে কি কেউ থাকে নাকি? আর শোনো আবির, কাল আমার সাথে মার্কেটে যাবে। কি সব কাপড় চোপড় পরো, তোমাকে নিয়ে শপিং করব। আব্বু, আবির এখন আমার বন্ধু, ভালো একটা বন্ধু। আজকে শিহাব যখন আমার, থাক পরে বলবো। এই আবির, চলো বাসায়। না, আমি মানে ওই মিনুর সাথে একটু থাকি, তারপর যাব। ও আচ্ছা, সাবধানে থাকবে আর আব্বুকে কল করবে। হুম। আবির লম্বা একটি শ্বাস নেয়। নেহা গাড়িতে করে চলে যাচ্ছে। আবির কোনো রকমের নিঃশ্বাস নিতেই সামনে এসে রিক্সা দাঁড়ায় একটা। আবির চোখ তুলে তাকাতেই দেখে নিশি রিক্সায় বসে আছে। আবির একবার পেছনে তাকায়, দেখে নেহা জানালা দিয়ে মুখ বাড়িয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আর নিশিও আবিরকে রিক্সাতে ওঠার জন্য বলছে। আবির, রিক্সাতে ওঠো, শিয়া বাড়িতে এসেছে আর সে তোমাকে নিয়ে কি যেন একটা প্ল্যান করছে। নিশির এমন হুট করে আগমনে আবির একটু চমকে গেলেও কিছুই বলতে পারে না। নিশির দিকে তাকাতে নিশি রিক্সাতে উঠতে বলে, কিন্তু আবির মিন্নুর দিকে তাকিয়ে বলে, আসলে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি মিন্নুর সাথে আসছি। তুমি কি জানো শিয়াব জেল থেকে বের হয়েছে আর তোমাকে নিয়ে কি যেন একটা প্ল্যান করছে। আচ্ছা, আমি শিয়াবের সাথে কথা বলে নেব, দরকার হলে পা ধরে মাপও চাইবো। এখন মিন্নুর সাথে আমার যেতে হবে। ওই কি বলো এসব? শিয়াবের পা ধরবে কেন? দরকার হলে পিটাবে ওকে। ভয় করে আমার। গাধা একটা। ও তাহলে তুমি যাও, আমি গেলাম। নিশি চলে যায়। আবির মিন্নুর দিকে তাকিয়ে বলে, চিন্তা করিস না, তোর আপার সাথে যারা যারা খারাপ করছে তাদের ঠিকই পুলিশ ধরবে। কি হইব ভাইজান ধইরা, ওরা তো ঠিকই ছাড়া পাইয়া যাইব, সব টাকার কাছে হাইরা যাইব। ওরা আপার লগে যা করছে তার বিচার মৃত্যু, কিন্তু ওরা ঠিকই ছাড়া পাইয়া বাইরে ঘুরবো, আবার আপারে আইসা জ্বালাইব। হা হা হা। হাসেন কেন ভাইজান? আমি আছি তো। আপনি থাইকে কি হইব? আপনি এমনিতে ভার্সিটির পোলাপাইনদের কাছে মায়ের খাইয়া পইরা থাকেন, আপনি কি করবেন? আবির আবারও হাসে। মিন্নুর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা চল, তোর আপার সাথে দেখা করি। মিন্নুর সাথে আবির হসপিটালে যায়। হসপিটালের করিডোরে মিন্নুর বাবা আর আপাকেও দেখেও। আবির বলে, কিরে, তোর আপা এখানে কেন? বেড কোথায়? ভাইজান, বেড লইতে হইলে প্রতিদিন মেলা ভাড়া দেওয়া লাগবো। আমরা না পারছি খাইতে, আর বেড ভাড়া দিমু কেমনে? তার উপরে তো ডাক্তারদের টাকা দিতে হয়। হেল লইগা আপারে ডাক্তাররা এই মাটিতে শুইয়া রাইখা দিছে। আচ্ছা চল। আবির মিন্নুর সাথে এগিয়ে যায়।
পকেট থেকে ফোন বের করে কি যেন করে আবির। তারপর আবার পকেটে ফোন গুজে মিন্নুর সাথে ওদের কাছে যেয়ে দাঁড়ায়। রেনু আপা চোখ বন্ধ করে আছে, গায়ে কোনো রকমে কাঁথা জড়ানো, চোখের নিচে কালি পড়ে গেছে। বোঝাই যাচ্ছে মেয়েটা না ঘুমিয়ে সারা রাত কান্না করে, এখনো চোখের পানি লেগে আছে। ফর্সা সুন্দর মিষ্টি মুখটার দেখতে কেমন যেন বিভৎস লাগছে এখন। সারা মুখে রক্ত ফুটে ওঠার দাগ লেগে আছে, গলাতে মুখে কামড়ের দাগ স্পষ্ট। আবির চোখ বন্ধ করে নেয়, গায়ের লোমগুলো অজান্তেই রাগের বিভীষিকায় দাঁড়িয়ে যায়। মিন্নু তখন আবিরের হাত ছেড়ে ওর বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা দেখো কে আইছে। মিন্নু বাবা ওদের দিকে তাকায়। তুমি না সেদিনের ছেলে? মানে কইতাছি তুমি না একদিন আমগো বাড়িতে আইছিলা? জি। রেনু চোখ মেলে তাকায়। আবিরের কণ্ঠ শুনে রেনু চোখ খুলে তাকিয়ে দেখে মিন্নুর সাথে আবির দাঁড়িয়ে আছে। রেনু কোনো রকমের শোয়া থেকে বসার চেষ্টা করে কিন্তু পারে না। আবির হাঁটু মুড়ে বসে রেনুর পাশে। আপনি আসতেন, মিনুকে অনেকবার বলেছিলাম আপনাকে নিয়ে আসতে। সেদিন ঘটনার জন্য আমি লজ্জিত, তাই আপনার কাছে মাপ চাইতে চেয়েছিলাম। আমি জানতাম না আপনি সবার মতো না, কিন্তু দেখুন না আজ সেটাই করতে পারছি না। কুকুরগুলো আমাকে অপবিত্র করে দিয়েছে। যদিও আমি আগের থেকেই অপবিত্র ছিলাম, তবুও কুকুরগুলো আমাকে ঘুবলে খেয়েছে। আবির চুপ হয়ে আছে, রাগের পরিমাণ বেড়ে যেতে থাকে। নিজেকে আপাতত কোনো রকমের সামলে নিয়ে রেনুর গোলগাল মায়া গচ্ছিত মুখের দিকে তাকিয়ে বলে, বেড দেয়নি কেন ডক্টর? আর পুলিশ কি এসেছিল? ডাক্তারটা টাকা চাই, ওর গায়ে ব্যথা, ঠিকমতো ওষুধ কিনবার পারি না। আর ডাক্তারের টাকা আর বেড ভাড়া কেমনে দিমু? আর পুলিশ আইছিল পরের দিন, আইসা উল্টা আমাদের শাসিয়ে গেছে। কই তোরা মুখ বন্ধ রাখবি? এটা কারা করেছে জানিস? অমুক নেতার পুলারা, তমুক নেতার পুলারা। কেসটা যেন এখনই শেষ হয়ে যায়, বেশি গলাবাজি করলে খবর আছে। জানো বাবা, পুলিশরা সব জানে কারা করেছে। আমার থানায় যাইতেও তখন আমাদেরকে গালি দিয়া বাইর করে দেয়। আমরা কি মানুষ না বাবা? আমরা তো চুরি করি না, আমরা তো বাইসা থাকার জন্য কাম কইরা খাই। তোই দেশের বড় বড় নেতারা ঠিক আমগো সহ্য করতে পারে না। বাড়িতে আইছিল, আমি তখন কাজে বাইর হইয়া ভাত গোজাইছিলাম। আমার মাইয়া তো সে আর কি বা করবে সংসারের জন্য। আবির রেনুর বাবার কথা শুনে চোখ দুটো বন্ধ করে নেয়। রাগের বিশাল সমতর যেন পুরো শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছে বারবার। আবির রেনুর বাবার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করবেন না, ওরা শাস্তি পাবে। আর এখনই ডক্টর নিজে এসে স্পেশাল বেড সহ কেবিন দেবে, আপনাদের কিছু ভাবতে হবে না। আবিরের কথা শুনে রেনু অবাক হয়, অবাক হয় ওর বাবাও। কিন্তু আবিরের কথা শেষ হতে না হতেই হসপিটালের মেইন ডক্টররা এসে ওদের পাশে দাঁড়িয়ে বলে, আপনারা কে বলুন তো? আগে বলবেন তো আপনারা সাজিদ স্যারের আত্মীয় হন? ওই হেনাদের জন্য ভিআইপি কেবিনের ব্যবস্থা করো। রেনুকে তুলে নিয়ে ভিআইপি কেবিনে যাওয়া হয়। রেনুর বাবা রেনু অবাক হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে। সবাই কেবিনের মধ্যে প্রবেশ করে। রেনু সবার দিকে তাকিয়ে বলে, আব্বা তুমি মিনুকে নিয়ে বাইরে যাও, আমি ভাইজানের সাথে কিছু কথা বলবো। মিন্নুকে নিয়ে ওর বাবা বাইরে চলে যায়। আবির একটি টুল এনে কেবিনের পাশেই বসে। রেনুর দিকে তাকিয়ে চুপ হয়ে থাকে। রেনু বলে, আমি বুঝে গিয়েছি আপনি সাধারণ কেউ নন। বাহির থেকে আপনাকে যেমন মনে হয়, ভেতর থেকে আপনি আলাদা। সত্যি করে বলবেন আপনি কে? বাবা এত পায়ে ধরেও ভাঙাচোরা বেড জোটাতে পারিনি, আর আপনি আসতেই এরকম কেবিন হয়ে গেল। সত্যি করে বলুন প্লিজ, আপনি কে? পরে সব বলবো, এখনো সময় আসেনি। যদিও সবকিছু বলার বা প্রকাশের কাছাকাছি চলে এসেছি, তবুও ঠিক সঠিক একটা মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি। সেদিন জানতে পারবেন। যদি তার আগেই মারা যায়? আবির ঠিক কি বলবে বুঝতে পারছে না। বসা থেকে উঠে দাঁড়ায়। রেনুর কানের কাছে মুখ নিয়ে আস্তে গলায় বলে, আমি একজন মাস্তান, বলতে পারেন পুরো দেশের একজন রক স্টার। নিলয় হলো সেই রক স্টার জগতের একজন ভয়ঙ্কর লোক। আমি আবির নই, নিলয় আমি। সবাই এটা জানে না। আর সারা দেশের পুলিশ, এক কথায় সব ধরনের প্রশাসনিক লোকেরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমাকে কেউ চেনে না, এখানে হাতে গোনা কয়েকজন ছাড়া। যেমন আপনি এখন জানলেন, আশা করি এটা গোপন রাখবেন। আর আপনার সাথে যারা এমন করেছে তারা তো শাস্তি পাবেই। কথাগুলো বলে আবির চলে আসতে যাবে। আবির খেয়াল করে রেনুর মুখে এক চিলতে মুচকি হাসি লেগে আছে। এটা তাচ্ছিল্যের কোনো হাসি নয়, একটা প্রশান্তির হাসি।
এক ঝটকাতে রেনু আবিরকে বিশ্বাস করে নিয়েছে, যা আবিরের সত্যিই ভালো লাগার বিষয়। আবির চলে আসবে তখনই রেনু বলে ওঠে, কেন আপনি রকস্টার হয়েছেন? আর কেনই বা এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আবির একবার তাকায় রেনুর দিকে, তারপর কোনো কথা না বলে হন হন করে চলে আসে সেখান থেকে। হসপিটাল থেকে বের হতেই মেইন রাস্তায় কালো রঙের গাড়ি দাঁড়িয়ে থাকে। আবির জানে এটা ওর নিজেরই গাড়ি। আবির গাড়িতে বসে চলে যায়। কেমন আছিস সাজিদ? আবির সোজা সাজিদের বাড়িতে চলে আসে। সাজিদ একা থাকে। আবিরের থেকে বয়সে কয়েক বছরের বড় হলেও আবিরের সাথে ওর সখ্যতা অনেক দিনের। নিলয়, তুই এখানে? সাজিদ, সময় এসে গেছে প্রকাশিত হওয়ার। তোকে যেটা বলতে এসেছিস সেটা কর। তুই আগামীতে মেয়র হবি না? শফিক সাহেবকে তো চিনিস, টাকাওয়ালা লোক। কেন চিনবো না, বুঝেছি নিলয়, তিনি হতে চান মেয়র, তাই তো? হুম। চল তাহলে প্রকাশ ঘটায় ধ্বংস করি শহরটাকে। না রে, এবার কোনো শহর ধ্বংস নয় রে, ফাড়া নেই, আছি কেবল তুই আর আমি। অর্ক, রাহাত আর সৌরভ কোথাও থেকে আমি জানি না, তোকে বলতে যেও অনেকবার বলিনি, কারণ আমি জানি তুই রেগে গেলে কি করবি। এটা নে ধর ওদের ঠিকানা, রাতে আমাকে কল করিস। হুম। আবির চলে আসে সেখান থেকে। পকেট থেকে ফোন বের করে আবার সাজিদকেই কল দেয়। বল নিলয়। সাজ্জাদ, আমার সাথে দেখা করবি। শফিক সাহেবের বাসায়? না, ওখানে প্রবলেম আছে। শফিক সাহেবদের বাড়ির পাশে একটা জায়গা আছে, সেখানে আসবি, দরকার আছে। আর শোন, সিম্পল ভাবে আসবি। কি? আজ আকাশে মেঘ জমেছে। হুট করে বৃষ্টি নেমে আসার অপেক্ষায় যেন প্রকৃতি থমকে আছে। আবির নামের নিলয় রকস্টার শফিক সাহেবের বাড়ির উঠোনে বড় লিচু গাছের নিচে সিমেন্ট বালি দিয়ে গোল চত্বর করে বসার জায়গা বানানো। সেখানেই বসে আছে। সন্ধ্যা হতে এখনো কিছু সময় বাকি। মাটির দিকে তাকিয়ে আবির মনে মনে অনেক কিছুই ভাবছে কয়েক বছর আগে সেই রক্তাক্ত ঘটনা। আবির আর সাজিদ ছিল খুব কাছের বন্ধু। ফারা আর সাজিদের তেমন কেউ ছিল না। সাজিদ ছিল সৎ মায়ের আদরে থাকা অবহেলিত একজন ছেলে, আর ফারা থাকতো ওর মামির সংসারে, যেখানে প্রতিনিয়ত ওর উপর নির্যাতন চলতো। মজার ব্যাপার হলো, তিনজনেরই দেখা হয় কিশোর নির্বাসনী জেলখানাতে। অবাক করার বিষয় হলো, তিনজন একদিনেই ছাড়া পেয়ে যায়। জেলখানাতেই তিনজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ফারায়ের মামা তাকে আদর করলেও মামি ছিল একজন ভয়ঙ্কর মহিলা। মামা ব্যবসার কাজে বাইরে থাকলে তার সুন্দরী হট মামি তার প্রেমিককে ডেকে এনে রাতের পর রাত কাটাত। ফারা সবকিছু দেখতো, মামিকে বারণও করতো, কিন্তু ওর মামি ফারাকে অনেক মারে, আর মামাকে যেন এসব না বলে তার জন্য আরো মারে তাকে। একদিন এ সবকিছু সহ্য করতে পারেনি ও। সে চেয়েছিল ওর মামাকে সব বলে দেবে, কিন্তু ওর মামি সেদিন রাতেই ফারার রুমে ঢুকে কাপড়গুলো ছিঁড়ে জোরে চিৎকার দিতে থাকে। তখন ওর মামা এসে ফারার কোনো কথাই শোনেন না তিনি। এক পর্যায়ে ফারাকে বেল দিয়ে ওর মামা পেটাতে থাকে খুব। কেবল মামা নয়, তার মামিও তাকে পেটাতে থাকে। ফারা সহ্য করতে পারে না। রুমের টেবিলে থাকা আপেল কাটার ছুরি দিয়ে ওই দিন রাতেই ঘুমিয়ে থাকা মামার মামিকে মেরে খুন করে। তারপর আর কি, সে চলে আসে কিশোর সংশোধন কারাগারে। কিন্তু ফারা এখানে এসে আরো দুজন বন্ধু পায়। কি ভাবছো এখানে বসে তুমি? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশের রং পাল্টে কালো গাঢ় রং ধারণ করেছে। চোখ তুলে পাশে তাকিয়ে দেখে নেহা এসে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক সময় ধরে দেখছি তুমি নিজের দিকে তাকিয়ে কি ভাবছো। কি হয়েছে? তেমন কিছু নেই, মিন্নুর বোনের নিয়ে একটু মন খারাপ। ওহ। নেহা চুপচাপ আবিরের পাশে বসে আবিরের দিকে আর চোখে তাকিয়ে অনেক কিছুই ভাবতে থাকে। আচ্ছা, আমি কি আবিরকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কখন আর কেন? থুর, কিছুই তো মাথায় আসছে না। কত ছেলে আমার জন্য পাগল, তবুও কেন আবিরের কথা বারবার ভাবাচ্ছে আমার মন? আমাকে কি আবিরকে সব বলা উচিত? কিন্তু ও যদি রেগে যায়, দেখি কি বলে ও। আবির, তোমাকে একটা কথা বলি। নেহা কিছু বলতে পারে না। আবির একবার নেহার দিকে তাকায়, মনে মনে বলে, সবকিছু ছেড়ে চলে যেতে হবে আমার, না হয় জেলখানাতে কাটাতে হবে। আমার অনিশ্চিত জীবনে আমি কাউকে জড়াতে চাই না। তাছাড়া রকস্টার কখনো প্রেমে পড়ে না, পড়তে নেই তাদের। যেখানে রক্তের তাজা গন্ধে জীবন কাটিয়ে দেওয়া যায়, সেখানে ভালোবাসা কি থাকতে পারে? নেহাকে আমার জিজ্ঞাসা করা দরকার, সেদিন রাতে কি হয়েছিল। সাইলেন্সার লাগানো পিস্তল তার কাছে কি করে এলো? নাকি সত্যি সে আমার মতো খুনি? আমাকে জানতেই হবে সে ছিল নাকি অন্য কেউ। আবার ক্যামেরাগুলো কে লাগিয়েছিল এটা নিশ্চয়ই নেহা জানে। সবকিছু জেনে
আজ রাতে অর্ক, রাহাত আর সৌরভকে মেরে চলে যাব বহুদূর, যেখানে থাকবে না কোনো রক্তের খেলা, থাকবে না পিছুটান। তোমার কোমরে ওই দিন আমি একটা পিস্তল দেখতে পাই, ওটা কি তোমার? আবিরের কথা শুনে নেহা চুপচাপ বসে থাকে। নেহা তার ভালো লাগার কথাগুলো বলতে যেও পারল না। নেহা চেয়েছিল আবিরকে তার ভালো লাগে, আর ভালো লাগার ব্যাপারটা তৈরি হতে অনেক সময়ও লেগেছে। এই কারণে কথাগুলো বলতে নেহার ইতস্তত বোধ হচ্ছে। কি হলো বলো? আসলে ওই দিন রাতে নিলয়ের পিছু নিয়েছিলাম আমি, কিন্তু আরো দুজন তোমার পিছু নিয়েছিল। তার মধ্যে আমাকে চেনা একজন ছিল, যে কিনা নিলয়ের শিকারটাকে মেরে দেয়, আর আমি তাকে দেখে ফেলি। এরপর দুজনের ধাক্কা লাগে, ওর হাত থেকে পিস্তল পড়ে যায়, আর সেটা আমি রেখে দেই নিজের কাছে। ও, তা কে ওই লোকটা যার সাথে তুমি ধাক্কা খেয়েছিলে? তুমি তাকে চেনো, রাখিব। আমি অবাক হই, নিলয়ের মতো করেই সোজা ও এসেছিল, আর ওই লোকটাকে মেরে চলে যায়। ও, আরেকজন কে ছিল? ঠিক চিনি না আমি, আসলে ক্যামেরা লাগানো আর চলে যায়, বুঝতেই পারিনি সে কে। তবে এটা মনে হয়েছিল সে মেয়ে একজন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। না মানে আমাকে সবকিছু বলার জন্য। দুজন আবার চুপ হয়ে যায়। আকাশে মেঘের ছড়াছড়ি, বৃষ্টি এলো বলে আবির আবারও নিচের দিকে তাকিয়ে থাকে। আবির, তোমাকে একটা কথা বলি। বলো। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি, তুমি কি কাউকে ভালোবেসেছো কোনোদিন? না, ভালোবাসার আমি? কে আমাকে ভালোবাসবে শুনি? আলো ছেড়ে কে চাইবে অন্ধকারে আলোর খোঁজে হাতড়ে চলতে? কি বলো এসব? তোমার কথা কিছুই বুঝি না। আচ্ছা শোনো, তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে কি করবে? নিশি আমাকে ভালোবাসে, এটা আমি জানি, বুঝি, দেখি কি করি। মানে নিশি তোমাকে ভালোবাসে, আর তুমি জানো কি করে? ওর কথা শুনলে বুঝতে পারি। ওরে বোঝার লোক রে, আমার কথা শুনে কি একটুও বুঝতে পারো না? আমিও তোমাকে ভালোবাসি গাধা। শেষের কথাটা নেহা আস্তে করে বলে। আবির নেহার দিক থেকে চোখ নামিয়ে নেয়। আবির বলে, তুমি কি যেন বলবে বলেছিলে? না থাক, বলবো না আসলে। আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের ফোন কল। আবির আর দাঁড়ায় না, বসা থেকে উঠে দাঁড়ায়, নেহার দিকে তাকিয়ে বলে, ভিতরে যাও, বৃষ্টি আসবে মনে হয় খুব জোরে। তুমি কোথায় যাচ্ছ? আবির কোনো উত্তর দেয় না, হন হন করে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট ঠিকানায় সাজিদের সাথে দেখা করতে আসে আবির। সাজিদ সিম্পল ভাবে চলে এসেছে, আবিরও সাধারণ ভাবে। সাজিদ বলল, কি রে, কি কারণ রেখেছিস? তোর মনে আছে কেন তুই জেলখানাতে এসেছিলি? মনে থাকবে না কেন গাধা, নিজেই নিজের সৎ মাকে মেরে চলে আসলি জেলে। ওখানে যে তোর সাথে পরিচয়, কিন্তু আমরা আজও জানলাম না তুই কেন জেলে এসেছিলি। জানবি, শোন, আমি এই শহর ছেড়ে চলে যাব অনেক দূর। আজ রাতে কয়েকজনকে তার নিজের ঠিকানায় পাঠাবো। শহর থেকে রকস্টারের গল্পটা শেষ করতে চাই। অর্ক, রাহাত, সৌরভ আর শাইনের লোকজন, তুই ব্যাপারটা দেখিস। সাজিদ। আবির চিৎকার দিয়ে ওঠে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট জঙ্গল মতো জায়গায় হুট করেই কয়েকজন লোক মুখে রুমাল বেঁধে আবিরদের ওখানে আসে। আবির কিছু বোঝার আগেই সাজিদের মাথায় জোরে কেউ পেছন থেকে মারে। আবির সাজিদকে ধরতে যাবে, তখনই আরো কে একজন আবিরের মাথায় জোরে লোহার রড দিয়ে বাড়ি মারে। দুজন লোক মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কোনো সারা শব্দ নেই। মুখে রুমাল বাঁধা ছেলেগুলোর মধ্যে একজন রুমাল খুলে বলে, দোস্ত শিয়াব, দুজনেকে এখানেই মারি। এত সহজে এদের এখানে পাবো আশা করিনি। কত প্ল্যান করলাম সেই দুপুর থেকে, আর দেখা বেটাকে এখানে পেয়ে গেলাম, কিন্তু সাথে এ লোকটাকে চেনা চেনা লাগছে। বেশি কথা না বলে হাত পা বেঁধে ফেল, মুখে কালো কাপড়গুলো বেঁধে দে, ধরে নিয়ে চল গাড়িতে, তারপর দেখ না কি হয়। রাকিব ভাই ওখানে অপেক্ষা করছে। শিহাবের কথা মতো ওরা আবির আর সাজিদের মুখ বেঁধে গাড়িতে তুলে সোজা রাকিবের কাছে নিয়ে যায়। ছোট্ট একটি বাংলো বাড়ি। বাড়ির সামনে কোনো আলো নেই, চারপাশ বাইরে থেকেই অন্ধকার। মেইন দরজা খুলে কয়েকজন ছেলে ভিতরে প্রবেশ করছে। ওদের সাথে অজ্ঞান হয়ে মুখে কালো কাপড় বাঁধা দুজন ছেলে আসছে। ছোট্ট একটি ঘর, চারপাশে তিনটে আলো, সিলিংয়ে একটি বড় ফ্যান ঘুরপাক খাচ্ছে তার গতিতে। ছোট্ট একটি টেবিল রাখা, টেবিলের এক প্রান্তে রাকিব কালো প্যান্ট সাদা গেঞ্জি পরে বসে আছে, মুখে সিগারেট। পেছনে ও পাশে তার অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। থাকবেই তো, রাকিব হলো শহরের একজন মাস্তান, ওর পাওয়ার আছে, সাথে লোকও আছে। 5 জন ছেলের সাথে 2 জন কালো কাপড় পরা ছেলেদের আসতে দেখে রাকিব ঠিকঠাক হয়ে বসে।
শিহাবের মুখে উত্তেজনার চাপ। বেশ তাড়াতাড়ি রাকিবের সামনে এসে একটা চেয়ার টেনে বসে বলে, ভাই এই নিন আমার বাবার চেকবুক, যত খুশি টাকার সংখ্যা বসিয়ে নিতে পারেন। ধুর পাগল, কাকে মারবি আগে তো বল। ওই যে ডান পাশে যে ছেলে যাচ্ছে ওটাকে, সামান্য একজন পাতি মাস্তান। ও লোক আমাদের ভার্সিটিতে আমার সাথে পড়ে। একদিন ব্যাটাকে টিচ করেছিলাম, তো পরে সেই ছেলেটা এই ডান পাশে থাকা ছেলেটার কথা বলে। পাতি মাস্তান নাকি সে। ভাই ওকে মারতে হবে, কেন জানি না প্রচুর রাগ উঠে আছে আমার ব্যাটা প্রতি। বুঝলাম। আর ওর সাথে কাকে আনছিস? জানি না, নেহাদের বাড়ির পাশে দুজন গল্প করছিল, তাই ওকেও তুলে আনতে হয়েছে। যদি তাকেও মারতে চান তো মারবেন, আমার কোনো সমস্যা নেই। শালা কে? শিহাব বসা থেকে উঠে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকা আবিরের পেটে লাথি মারতে থাকে। শিয়াব, এত উত্তেজিত কেন? ভাই আপনি জানেন না, নেহা ওকে শিওর ভালোবাসে। আমি দেখেছি, ওকে কিছু করতেই নেহা খেপে গেছে। তাহলে টাকা দিতে হবে না, ওকে এমনিতেই মারবো, সাথে ওই ছেলেটাকেও। ভাই একটা স্টিক দেবেন, আমি একটু পিটাবো, কখনো কাউকে কোনোদিন মারিনি। নে তোরা ইচ্ছা মতো মার। আমার কাছে দে। শিহাব একটা স্টিক নিয়ে অনেক জোরেই আবিরের হাতের কবজির উপর আঘাত করে। আবির সাথে সাথে জোরে কেসে ওঠে। শিহাব আরও একটি বাড়ি দেয়। আবির মার খেয়ে শোয়া থেকে উঠে বসে হাঁটু ভাঁজ করে। কালো কাপড় দিয়ে বেশ জোরে মুখটা বাঁধা থাকায় জোরে শব্দ করতে পারে না ও। সোহেল যে সাজিদকে পেটাতে থাকে। মার খেয়ে তারও জ্ঞান ফিরে আসে। কেবল মুখ দিয়ে ওদের গোঙানির শব্দ শোনা যায়। শিয়াব থাম, একেবারে মেরে ফেল, আমার সময় নেই। আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কেউ একজন আছে যে আমাদের উপর নজর রাখে, সো যা করতে হবে তাড়াতাড়ি। ওকে ভাই, চেকবুকে সাইন করে দিচ্ছি। না লাগবে না, বেটাদের মুখ থেকে কাপড়গুলো খোল, দেখি কেমন দেখতে। ওদের ভয়ার্ত মুখটা না দেখলে ভালো লাগছে না। শিহাব এগিয়ে যায় ওদের কাছে। রাকিব আবারও থামিয়ে দিয়ে বলে, শোন, কাপড়গুলো সরানোর আগে বলে দে যেন হাতে পায়ে না পড়তে। এগুলো আমার একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মারতে ইচ্ছা করে, কিন্তু মারতে পারি না। সাজিদ একটু হাসার চেষ্টা করে। রাকিব হুট করেই এমন শব্দ শুনে অবাক হয়। রাকিব ঠিকই বুঝতে পেরেছে আবিরের পাশে যে অন্য একজন বসে আছে সে হাসছে। রাকিব শিহাবকে থামায়, তারপর বলে, ওই তুই হাসলি কেন? শিহাব তোরা শুনি তো ওই ছেলেটা হেসেছে। হাসি পাচ্ছে এটা ভেবেই কে কার পায়ে পড়ে শেষে সেটা দেখার মতো কেউ এখানে থাকবে কিনা কে জানে। সাজিদ কোনো রকমের দম নিয়ে চাপা গলায় হাঁপাতে হাঁপাতে থেমে থেমে কথাগুলো বলে। রাকিব বসা থেকে উঠে দাঁড়ায়। আশেপাশে সবাই অবাক হয়, কারণ এতদিন অবধি এখানে যাদেরকে রাকিব মারার জন্য এনেছে সবাই প্রায় পালানোর জন্য বা বাঁচার জন্য রাকিবের পায়ে ধরে কান্না করত। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজকে যাদেরকে তুলে এনেছে তারাই উল্টো ভয় পাইয়ে দিচ্ছে। রাকিব এসে সাজিদের বুকে জোরে লাথি দেয়। সাজিদ যে ছিটকে পড়ে, মুখের বাঁধনটা তখন হালকা হয়ে যায়। পরে যে তাৎক্ষণিক উঠে বসে শব্দ করে হাসি দিয়ে বলে, খারাপ না, একটু লেগেছে তবে শক্ত আছি। সময় থাকতে যেভাবে এনেছি সেভাবে রেখে আয়, না হলে বললাম তো পায়ে ধরে মাপ চাওয়ারও সুযোগ পাবি না। ওই কে তুই? তোরে তো সাহস হয় কি করে? শালা আমাদের কাছে পিস্তল আছে, ধরবো আর মারবো, কয়েক সেকেন্ডের মধ্যেই সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শোন তোর বাপ আয়া। হ্যাঁ হ্যাঁ। সাজিদের কথা শুনে শিহাব এসে পেটাতে থাকে। রাকিব শিহাবকে থামিয়ে দিয়ে বলে, ওই শালাদের কপালে গুলি করব, আগে ওদের দেখি কোন বাপ এসেছে। লাশগুলো রাস্তার পাশে ফেলে আসবি, রোজ কুকুর এসে খাবলে খেয়ে যাবে। আরিফ খুলে দে। শিহাব রাকিবের পাশে যেয়ে দাঁড়ায়। আরিফ ধীর পায়ে এগিয়ে এসে প্রথমেই সাজিদের মুখ থেকে কাপড় খুলে দেয়। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রাকিব হা হয়ে যায়। সাজিদের মাথা থেকে তাজা রক্তের ফোঁটা কপাল বেয়ে পড়ছে। শিহাব হক স্টিক দিয়ে সাজিদকে মারতে যাবে, তখনই রাকিব চিৎকার দিয়ে উঠে শিহাবকে থামায়। ওই দাঁড়া ভাইয়া, আপনি? ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, ওরাও ভুল করেছে, আসলে আপনাকে চিনতে পারিনি, কিন্তু ওরা আপনাকে কিভাবে আনলো বুঝতে পারছি না। ভাই এসব কি বলছেন? কুত্তার বাচ্চাদের এখনই মেরে দিন। ওই শালা তুই কাদের তুলে আনছিস? কেন?
ওর মুখের কাপড় খুলে দে। রাকিবের কথা শুনে সবাই অবাক হলেও চুপচাপ সাজিদের পাশে থাকা ছেলেটার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয় সোহেল। ঘাড় নিচু করে হাত বাঁধা অবস্থায় বসে আছে ছেলেটা। রাকিব দাঁড়িয়ে থাকায় মুখটা ঠিক দেখতে পারছে না। সবাই উৎসুক হয়ে মাথা নিচু করে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থাকে। মাথা নিচু করে থাকা ছেলেটা খুব ধীরে ধীরে ঘাড় সোজা করে মুখ উপরে তুলে থাকে। যখন মুখ উপরে তোলে চোখ মিলে তাকিয়ে মুচকি হাসতে থাকে, তখন রাকিব যেন ছিটকে দূরে সরে যায়। শিহাব, সোহেল আর আরিফ রাকিবের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। শিহাব প্রশ্ন করে, ভাই কি হয়েছে? এইভাবে সরে গেলেন কেন? ভাই মারেন ওদেরকে, আজ বুঝিয়ে দিন ওদের আপনি কতটা ভয়ঙ্কর। রাকিব শিহাবের গালে এসে কষে চড় দেয়। রাকিবের এমন আচরণে অনেকেই অবাক হয়। সবাই জানে এখানে রাকিবই সব, তাই রাকিবের এমন আচরণে সবাই অবাক হয়। শিহাব গালে হাত দিয়ে রাকিবের দিকে তাকিয়ে থাকে। রাকিব সাথে সাথে হাঁটু ভাঁজ করে ওদের সামনে বসে মাথা নিলয়, আমি জানি তোর কাছে ভুলের কোনো ক্ষমা নেই। তুই যেটা করিস তা ভেবেই করিস। তোর কাছে শত্রুরা কখনো বেঁচে থাকে না। তোর কাছে ভুল করলে তাই দ্বিতীয়বার কোনো সুযোগ দিস না। তুই শিখেছিলি এখানে কোনো ভুলের পরের বার সুযোগ থাকে না। তবুও তোকে বলছি, আমি জানতাম না ওরা তোকেই তুলে আনবে। আমি সত্যিই জানতাম না নেহা তোকে ভালোবাসে। ওদের যা ইচ্ছা কর, কিন্তু আমাকে ছেড়ে দে। রাকিবের ভয়ার্ত মুখটার দিকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। শিহাবের অবাকতার পরিমাণ অনেক বেশি। শিহাব, সোহেল আর আরিফ হাওয়ার মতো তাকিয়ে আছে। ওরা তিনজন একই সাথে ভাবতে থাকে, কি হচ্ছে এগুলো? এমন একটা পাতি মাস্তান নাদান মার্কা ছেলের কাছে রাকিবের মতো একজন মাস্তান কিভাবে মাথা নিচু করে বসে মিনমিন করে? আবিরের মতো খ্যাত ছেলের কাছে উনি কেন চুপ হয়ে গেল? কি হয়েছে ওনার? ভাই আপনি এমন কেন করছেন? এই সামান্য একটা হাদামার্কা ছেলের কাছে আপনি এমন বিহেভ করছেন কেন? শিহাবের কথা শুনে রাকিব রাগে চোখে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ থেকে শিহাবকে বলে, সাজিদ ভাইকে চিনিস? শহরের মেয়র। আর তার থেকে বড় কথা, সে নিলয়ের বন্ধু। নিলয়কে চিনিস? নাম শুনেছিস কখনো? দেখেছিস তাকে? নাম শুনেছি কিন্তু দেখিনি। যতদূর জানি নাম শুনেই সবাই চুপ হয়ে যায়, আর তাকে দেখলে কি হবে কে জানে। কিন্তু আপনি কেন এসব বলছেন? আগে আবিরকে মারেন, পরে দেখা যাবে। আর সাজিদ ভাইকে না হয় টাকা পয়সা দিয়ে চুপ করিয়ে দেব। রাকিব কিছু বলতে যাবে তার আগেই কে যেন শব্দ করে হেসে ওঠে। সবাই সেই হাসির দিকে তাকায়। আবির ধীর গতিতে ঘাড় উঁচু করে আর হাসতে থাকে, সাথে সাজিদও হাসতে থাকে। রাকিবের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাকিব দৌড়ে সাজিদের পা ধরে। ভাই আমাকে প্লিজ মাফ করে দিন। নিলয়ের কাছে নিয়ে মাপ চেয়ে কোনো লাভ নেই। ও কখনো কাউকেই মাফ করবে না। ওর কাছে ভুলের পরে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আপনি একটু বলেন ভাই, আমাকে যেতে দিন। দেখ ভাই, তোকে আগেই বলেছিলাম। ভাই এখানে নিলয়কে আর কিসের জন্য মাপ চাচ্ছেন? কে মাফ করবে? না, কিছুই বুঝতে পারছি না আমি। চুপ হারামজাদা! মানুষ দেখে শুনে তুলে আনতে পারিস না? ওই মাথা নিচু করে বসে পড়, না হলে কিছুই করার নেই। রাকিবের কথা শুনে রাকিবের সব লোকজন রাকিবের পেছনে বসে পড়ে। কেবল শিহাব, সোহেল আর আরিফ দাঁড়িয়ে আছে। আবির নামধারী নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। শিহাবের হাতের কাছে থাকা হক স্টিক দিয়ে শিহাব আবিরকে মারতে ছুটে আসতেই শার্ট করে একটা গুলির শব্দ শোনা যায়। সবাই চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে থাকে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে। আবির পিস্তল হাতে টেবিলের উপর গিয়ে বসে। ডান হাতে পিস্তল, পকেট থেকে রুমাল বের করে বাম হাতে পেঁচিয়ে নেয় ও। সাজিদ বসা থেকে উঠে চেয়ার টেনে চেয়ারে বসে মুচকে হাসতে থাকে। কেউ কোনো প্রকার কথা বলছে না। সবাই পড়ে থাকা সোহেলের লাশের দিকে একবার তাকায়, আর একবার টেবিলে বসা পিস্তল হাতে বোকাশোকা আবিরের দিকে তাকায়। আবির এক পা তুলে নেয়, আর এক পা ঝুলিয়ে টেবিলের উপরে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। শিহাব হক স্টিক হাতে বোবার মতো হা হয়ে অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। এই তো সেদিনের কথা। তাকে নিয়ে সবাই কতই না মজা করলো। কোনো প্রকার কথা বলেনি আবির, নীরবে সব সহ্য করেছে। কিন্তু আজকে সেই আবিরকে এরা নতুনভাবে দেখছে। শিহাব যখন আবিরকে মারতে আসে তখন রাকিবের কোমরে থাকা পিস্তলটি আবির এক ঝটকায় তুলে নিয়ে বসা থেকে দাঁড়িয়ে সোহেলকে গুলি করে।
সোহেল ধপ করে নিচে পড়ে যায়। আরিফ সাথে সাথে রাকিবের লোকের মতো মাথা নিচু করে বসে পড়ে, আর শিহাব হতভম্ব হয়ে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই, আমরা চিনতে পারিনি, আপনি আমাদের মাফ করে দেন প্লিজ ভাই। আরিফের কথা শুনে আবির হেসে দিয়ে বলে, শেরকে চিনতে হলে হতে হয় শের, না হয় শিকার। আর নিলয়কে মারতে হলে হতে হয় রক স্টার, না হয় ডেড। হা হা হা। হা হা, নে দেখ, এটাই হলো দ্য কিং অফ রকস্টার নিলয়, যাকে কোনোদিন পুলিশ ধরতে পারেনি, মাস্তানরাও মারতে পারেনি। আর তোরা কি করে ভেবে নিলি তাকে মারবি? তোদের কথা শুনে হাসি পাচ্ছিল। শোন, মরার আগে একটা অ্যাডভাইস শুনে যা। সাপকে যেমন বাঁচিয়ে রাখলে 20 দাঁত ভেঙে নিলেও সে কিন্তু ফোঁস করে। আর নিলয়কে মারতে হলে হয় তোকে প্রথম চান্সে মারতে হবে, না হলে তাকে মারা এবং তাদের বাঁচার কোনো দ্বিধা সুযোগ কখনো দেবে না। শিহাবের হাত থেকে হক স্টিক নিয়ে নিচে পড়ে যায়। ধপ করে হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়ে মাথাটা ফ্লোরের দিকে করে নেয়। সবার মুখে ভয়ের একটা ছাপ দেখা যাচ্ছে। নিলয় টেবিলে থাকা আরো একটি পিস্তল হাতে তুলে নেয়। রাকিবকে বলে, রাকিব, তোকে না মেরে সেদিন মনে হয় ভুলই করেছিলাম। কথা দিয়েছিলি আমার বিরুদ্ধে তুই কখনো কিছু করবি না, কিন্তু মজার ব্যাপার হলো তুই অর্ক, সৌরভ আর রাহাতের সাথে মিশেছিস। তবে ভুল করেছিলি, সেদিন মাহিনকে না মেরে আমাকে যদি মারতিস তবে আজ হয়তো তোরাই রকস্টার হতে পারতি। রাকিবের দিকে এগিয়ে যায় নিলয়। শিহাব মাথা তুলে তাকায়। রাকিবের কপালে নিলয় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। তখনই শিহাব বসা থেকে উঠে টেবিলে থাকা একটি পিস্তল হাতে নিয়ে বলে, শোন, তুই বড় রকস্টার হতে পারিস, কিন্তু বুলেটের কাছে কিছুই না। রাকিবকে ছেড়ে দে, না হলে তোকে গুলি করে মারবো। ছাড় বলছি, মাতার। ওই আরিফ, ওঠ। শিহাবের কথা শুনে রাকিব বোকার মতো তাকায়। রাকিব উঠে দৌড়ে শিহাবের কাছে যেয়ে বলে ওঠে, সাব্বাস ভাই, কি করলি এটা? রকস্টারের মাথায় আজকে প্রথমবার কেউ পিস্তল ধরলো। ওয়াও! যাকে দেখলে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না, আর তুই সরাসরি তার দিকে পিস্তল ধরেছিস। গ্রেট শিহাব, গ্রেট। ওরা তো জানে না আমি কে। ভালো করে দেখ, তোর পাপ আয়া। মেরে দে শিয়াব, কুত্তার বাচ্চারা কি বলেছিলি দেখিস নাই? প্রথমে না মারলে পরে সুযোগ পাবি না। আরে ওয়েট, অর্ক, রাহাত আর সৌরভ কে তো ডাকি। ওরা আসুক, দেখুক জঙ্গলের শের আর চামচিকের কাছে ধরা পড়েছে। ভাই, চামচিকা বানিয়ে দিল। জঙ্গলের সিংহ কিন্তু একা থাকে না, আরো থাকে। সোজা চেয়ারে এসে বসে যা। ওদেরকে হাত পা বেঁধে ফেলবো? কেন, সিংহ ভয় পায় না? হাতে দেখছিস না কি আছে? একটু নড়লেই ঠাস করে গুলি করে দেব। শিহাব কোমরে পিস্তল গুঁজে নিলয়দের কাছে এসে দাঁড়ায়। পর পর কয়েকটি মুখে ঘুষি দিয়ে শান্ত হয়ে টেবিলের উপর যেয়ে বসেও। ঠিক নিলয়ের মতো করে হাতে রুমাল বেঁধে এক পা টেবিলে আরেক পা ঝুলিয়ে বসে সিগারেট জ্বালায়। একই রকম ভাবে হেসে দিয়ে রাকিবকে বলে, ওই, তুই কেন দাঁড়িয়ে আছিস? তুইও চেয়ারে চেয়ে বস, যা। শিহাব, এসব কি হচ্ছে? তুই কিন্তু একটু বেশি কষি করছিস এখন। চুপ শালা, মেয়েদের উপর খুব নেশা না তোর? নেহাকে আমি ছোট থেকেই ভালোবাসি, কিন্তু এতদিন কিছুই বলতে পারিনি। আসলে অপেক্ষা করতাম, একদিন সুযোগ আসবে আমার, সেদিন দেখাবো। আজ এসেছি। আই এম নিউ রকস্টার, দ্য কিলার ইন সিটি। অনেক অবাক হচ্ছিস তোরা, তাই না? কিন্তু দেখ, নিলয়ের দিকে তাকা। ওর চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন দেখছি না আমি, কোনো চিন্তা বা অবাক হওয়ার প্রবণতা দেখছি না। ওই, তুই এমন কেন রে? নিলয় চুপচাপ চেয়ারে বসে আছে, স্থির হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। শিহাব সিগারেট টেনে সামনে ধোঁয়া ছেড়ে বলে, আজ থেকে রাকিবি লোকগুলো আমার দলে কাজ করবি। এই শহরে একমাত্র আমি রকস্টার। আর রকস্টারের খেলাতে যে যত বেশি অ্যাগ্রেসিভ খেলতে পারবে সে ততই ওপরে। মাইন্ড গেম খেলতে হবে, বুঝছিস রাকিব? সাজিদ অ্যান্ড দ্য এল্ডার রকস্টার নিলয়। শিহাব, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, একটু ভেবে কথা বল। আরিফ স্টিক নিয়ে বেটাকে পিটিয়ে আয় তো। দোষ, তুই জানা আমার ভয় করছে। আরিফের কথা শুনে শিহাব হেসে লাঠি নিয়ে রাকিবকে চরমভাবে মারতে থাকে। রাকিব কেবল চিৎকার ছাড়া কিছুই করতে পারছে না। একদিকে নিলয়ের ভয়ে রাকিব কোনো কথা বলছে না, আরেকদিকে শিহাবের হাতে পিস্তল। রাকিবের লোকেরাও এখন শিহাবের কাছে মাথা নত করে ওর দলে চলে গেছে। রাকিবকে ছেড়ে সাজিদের কাছে যায়।
সাজিদের গলাটা টিপে ধরে বলে, খুব নেতা হয়েছিস। একদিকে নেতা, অন্যদিকে রকস্টার বন্ধু। না শালা, অনেক বড় কথা বলেছিলি। হ্যাঁ, হবে তা হবে। তোদের রকস্টার এত গাথা তা আগে জানা ছিল না। আমার সামনেই পিস্তল রেখে ভাব নিয়ে রাকিবকে মারতে গেছিস। শিহাব, এখনো বাচ্চা আছিস। নিলয় চাইলে তোকে এখনই মারতে চাই, কিন্তু মাইন্ড গেম খেলতে সে ভালোবাসে। তোকে একটা আমি নিজেই সুযোগ দিচ্ছি, চলে যা, না হলে। না হলে কি? সাজিদের কথা শুনে জোরে গলা টিপে ধরে শিহাব। নিলয় হাসতে থাকে, জোরে হাসতে থাকে। আরিফ ভয়ে দূরে সরে যায়। শিহাব নিলয়ের গালে এসে চড় মারে। এত হাসছিস কেন? নিশ্চিত মৃত্যু জেনে পাগল হয়ে গিয়েছিস। অপেক্ষাতে ছিলাম অর্ক, রাহাত আর সৌরভের। আমি জানতাম আমাকে আটকে রাখলে রাকিব ওদেরকে এখানেই ডাকবে। ওই, তুই ওদের চিন্তা ছাড়, আমার সাথে কথা বল। নিলয় শিহাবের বুকে জোরে লাথি মারে। শিহাব ছিটকে পড়ে যায় অনেক দূর। শিহাব পড়া থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে শার্ট করে গুলি করে। সবাই হা হয়ে চেয়ে থাকে শিহাবের দিকে। সাজিদ বসা থেকে উঠে মেইন দরজা আটকে দিয়ে আসে। রাকিব দূরে সরে যায়। আরিফ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার দিকে। শিহাব বোবার মতো পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে সামনের চেয়ারে টেনে বসা নিলয়ের দিকে। সবাই অবাক হয় শিহাব যখন গুলি চালায়, কিন্তু মজার ব্যাপার হলো পিস্তল দিয়ে কোনো গুলি চলার শব্দ শোনা যায়নি। সহজভাবে বলা যায় কোনো গুলিই বের হয়নি, কেবল ট্রিগারে চাপ দেওয়ার শব্দ শোনা যায়। নিলয় উচ্চ স্বরে হাসি দিয়ে বলে, বলেছিলাম না, নিলয়কে মারতে হলে প্রথম চান্সে মারতে হবে, না হলে দ্বিতীয়বার চান্স পাওয়ার সুযোগই আসবে না। খুব আফসোস হচ্ছে, মাইন্ড গেমে নিলয় হলো সেরা, আর তুই কোথাকার পিচ্ছি মানুষ। আগে দেখেছিলাম নিলয় পিস্তল থেকে গুলি বের করে নিয়েছিল, আর গুলিহীন খালি পিস্তল তোর কাছে রেখে এসেছিল। শোন, রকস্টার হওয়ার এই খেলাতে নিলয় সেরা। মাইন্ড গেম তাকে নিয়ে না খেলে নিজেকে বাঁচানোর জন্য খেলা করবি। ভাই, আর কিছু শোনা যায় না শিহাবের মুখ থেকে। আবির পায়ের জুতোর খাতে লাগানো পিস্তলটি বের করে শিহাবের দিকে সোজা তাক করে ট্রিগার চেপে দেয়। কয়েক হাত দূরত্বে থাকা স্থির দেহটার কপাল বরাবর গরম বুলেট এপাশ ভেদ করে ওপাশে চলে যায়। কেবল ধপ করে শিহাবের নিথর দেহটি নিচে পড়ে যাওয়ার শব্দটা আত্মচিৎকারে হারিয়ে যায়। তারপর আরো দুটো গুলি চলে। রাকিবের দেহটি বাম পাশে আর আরিফের শিহাবের পাশে গিয়ে পড়ে। পুরো ঘরটাতে এখন পুরো নীরবতা ভর করেছে। কেবল শোনা যাচ্ছে উপরে বেশি গতিতে চলা সিলিং ফ্যানের শাহ শাহ শব্দ। হলদে আলোর রেখা ফুটে উঠেছে লাল তাজা রক্তের উপর। রাকিবের সাথে থাকা লোকজনগুলো মাথা নিচু করে বসে থাকে। কোনো প্রকার তারা কথা বলেনি। নিলয় একটু জোরে হেসে দেয়। সাজিদ জানে নিলয়কে এখন থামানো যাবে না, কিছুক্ষণ পাগলামি করবে ও। সাজিদ, রাকিবের রকস্টার কাপড়গুলো নিয়ে আয়। কেন? দেখ খুঁজে কোথায় আছে। সাজিদ কাপড়গুলো এনে দেয় নিলয়ের কাছে। নিলয় তা একে একে পরে নেয়। মুখে মাস্ক পরতে যাবে, তখনই দরজার কাছে শব্দ শুনতে পায় ওরা। রাকিব, দরজা খোলো, আমরা আসছি, তাড়াতাড়ি খোলো। সাজিদ নিলয়ের হাত থেকে পিস্তলটি কেড়ে নিয়ে দরজার দিকে এগিয়ে যাবে। তখনই নিলয় বলে, তো উত্তেজিত হওয়ার কিছু নেই সাজিদ। নিলয়, তুই জানিস না ফারহার কতটা কষ্ট হয়েছিল। এই অর্কি না ওর পিঠে ছুরি মেরেছিল পিছন থেকে। আমার বাম হাতের কবজির ওপরে এখনো কাটা দাগ রাহাতের দেওয়া আছে। আমি ওদের এখনই মারবো। নিলয়, তুই আমাকে আটকিয়ে রাখিস না। সব মনে আছে রে, সৌরভ, রাহাত আর অর্কের সেই মুখ আমি আজও ভুলিনি। তবে এত সহজে তো সব শেষ করতে নেই। শান্ত থাক। পারছি না আমি, তোর মতো আমি শান্ত থাকতে পারবো না। সব রকম বিপদের সময় তুই এরকম ঠান্ডা কেন থাকিস? তোকে ভাইলেন্স হতে দেখিনি কখনো। অর্কিদের সেদিন তো মারতে পারতাম, চাইলে এতদিনও মারতে পারতাম, কিন্তু তুই চুপ হয়েছিলি। হ্যাঁ ছিলাম, কারণ এই খেলাতে যে যত মাথা গরম করে সে তত তাড়াতাড়ি চলে যায়। দেখ তোর পাশে শিহাব, রাকিবের লাশ পড়ে আছে। শোন, যা বলছি কর। ঘরের লাইটগুলো অফ করে দে, তার আগে চেয়ার এনে আমাকে বসিয়ে দে। রক্তগুলো আমার বুকে লাগিয়ে রেখে তুই দরজা খুলে আড়ালে থাক। এটা করে কি হবে? মজা হবে। দ্য প্লে অফ রকস্টার, লিড বই মি। অর্ক, রাহাত আর সৌরভ ঘরে প্রবেশ করে। ঘরে কোনো আলো নেই। ঘরের উপরের কার্নিশ বেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলো মৃদুভাবে ঘরের প্রবেশ করছে। একদম শুনশান নীরবতা। সাজিদ দরজা খুলে পাশেই দাঁড়িয়ে আছে। রাহাত, দেখ তো ঘরের সুইচটা কোথায়। রাকিব, রাকিব, কোথায় তুই? অর্ক রাকিবকে ডাকতে ডাকতে এগিয়ে আসে। হঠাৎ কিছু একটা বস্তুর সাথে হোঁচট খেয়ে অর্ক পড়ে যায়।
হাতে আর মুখে কেমন তরল পদার্থ লেগে চ্যাটচ্যাটে একটা ভাব অনুভব করে ও। কি হলো আর এভাবে পড়ে গেলি কেন? জানি না রে, এখানে ঝামেলা আছে, চল কেটে পড়ি। রাকিব, কোথায় তুই? এভাবে আমাদের ডেকে কি লুকোচুরি খেলছিস? শালা বেরিয়ে আই, না হলে তোর কিন্তু খবর আছে। আর কই তুই? দোস্ত, সত্যিই মনে হচ্ছে কিছু একটা হয়েছে, গায়ে কি সব লেগে গেছে, চল পালাই। কথাগুলো বলে অর্ক দরজার দিকে তাকাতেই দরজা বন্ধ হয়ে গেল। অর্ক একটু চিৎকার দিয়ে বলে, কে কে কে- কে দরজা বন্ধ করলো? রাকিব, তুই মজা করছিস তাই না? রাহাত হাতে পিস্তল নিয়ে সামনে গুলি করতে থাক, ব্যাটা ঠিকই বের হবে। গুলি করতে যাবে তখনই ঘরে আলো জ্বেলে ওঠে। ওরা তিনজন দরজার দিকে তাকিয়ে আছে। সাজিদ ওদের পেছনে অনেক দূরেই দাঁড়িয়ে আছে। এটা কি? রাহাত চিৎকার করে ওঠে। অর্কের গায়ে রক্তের দাগ, হাতে মুখেও লেগে আছে। ওরা তাড়াতাড়ি পেছনে ঘোরে, তাকিয়ে দেখে একদিকে কাত হয়ে নিলয় চেয়ারে বসে আছে। বুকে রক্তের চিহ্ন টপ টপ করে নিচে পড়ছে। পাশে রাকিব আর আরো কয়েকজনের লাশ দেখতে পায় ওরা। আরে মামা, তাকে দেখছিস রকস্টার কিভাবে বসে আছে? মনে হচ্ছে তো মরে গেছে। কাছে যাস না, শালাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। কিন্তু ওকে কে মারলো? রাকিবও তো মরে পড়ে আছে, তাহলে কে মেরেছে ওকে? আমি। ওরা চমকে ওঠে। হঠাৎ কারো গলার শব্দ শুনে ওরা চারপাশ দেখতে থাকে। পেছন থেকে সাজিদকে হাতে পিস্তল নিয়ে বের হতে দেখে ওরা। সাজিদ ভাই, আপনি? কেন? কাকে আশা করছিলি? না মানে আপনার নিলয়, মানে নিলয়কে আপনি খুন? দূর, কিছুই বুঝতে পারছি না। এত বুঝে কি হবে? তবে শোন, তোরা এখান থেকে 3 বছর আগে যা করছিলি সেটা ঠিক করেছিলি। শালা নিলয়দের মারছিলি, ভালোই করেছিলি। এতদিন বুঝেছি ও একটা হারামি, নিজের অনেক বড় কিছু ভাবেও। দিয়েছি আজ সবগুলোকে এখানে শুইয়ে। কি মানে আপনিও নীলয়ের সাথে বেমানি করেছেন? গ্রেট ভাই, গ্রেট ভাই। মনে আছে আমাকে একটা সামান্য কারণে চর মেরেছিল? আপনার গার্লফ্রেন্ডের হাত ধরেছিলাম বলে নিলয় আমাকে মেরেছিল। খুব রাগ হয়েছিল, তাই মনে হয়েছিল শালাকে সেদিন মেরে দিই। তুই হাত ধরিস নাই, আরো বেশি কিছুদিন করছিলি। আচ্ছা বাদ দে, নে ধর, গুলি কর। কাকে? নিলয়কে কোনো রাগ নেই তোর? লাশের উপরে গুলি কর, কোনো ব্যাপার না। শালা নিলয় তোর জন্য অনেক ভয় জীবন কাটিয়েছে, আর না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আগে চল যাই। বন্ধু ছিল রে, তাই ওকে তুই মারবি সেটা দেখতে পারবো না। সাজিদ কথাগুলো বলে পিস্তলটা হাতে নিয়ে দরজা খুলে দেয়। অর্ক সাজিদের দিকেই তাকিয়ে আছে। সাজিদ মুচকি হেসে অর্কর দিকে তাকিয়ে ইশারা করে গুলি চালাতে। অর্ক ট্রিগার চাপ দিতেই অর্কর কান ঘেঁষে একটা স্নাইপারের গুলি বেরিয়ে যায় আর সোজা যেয়ে রাহাতের ডান কাঁধ বরাবর লাগে। রাহাত ছিটকে পড়ে যায়। অর্ক আর সৌরভ ভয় লাফিয়ে ওঠে। অর্কের হাতে থাকা পিস্তলে কোনো গুলিই ছিল না, এজন্য ট্রিগারে চাপ দিয়েও চেয়ার বসে থাকা নিলয়ের গায়ে গুলি লাগেনি। অন্যদিকে সৌরভ আর অর্ক পেছন ফিরতেই অবাক আর ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। আশরাফ, হাসান, সায়ান আর সাকিবের সাথে সাজিদও ধীর পায়ে এগিয়ে আসে। ওদের চারজনের গায়ে রকস্টার পোশাক, কালো লম্বা কোট, মুখে মাস্ক, সাথে লম্বা টুপি। সাজিদের হাতে স্নাইপার গান। রাহাত মাটিতে পড়ে আত্মচিৎকার করতে থাকে, বারবার বলতে থাকে, চিন্তা করিস না, আজ সবগুলোকে এখানেই মারবো। কোমর থেকে অর্ক আর সৌরভ পিস্তল বের করে সাজিদকে গুলি করবে, তখনই আরো একটি গুলির শব্দ শুনতে পায় ওরা। অর্ক হা হয়ে যায়। সামনে থাকা কেউ গুলি করেনি, অর্করাও গুলি করেনি। তাহলে কে করলো? রাহাতের কোনো চিৎকারও আর শোনা যাচ্ছে না। তবে কি রাহাত আর নেই? অর্ক ও সৌরভ পেছনে ঘুরে তাকায়। অবাক হয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে আর রাহাতের বুক দিয়ে রক্ত বের হচ্ছে। রাহাত কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আই এম ব্যাক মিস্টার অর্ক। নিলয়ের কথা শুনে অর্ক পিস্তলটি নিচে ফেলে দেয়। এরপর হাঁটু ভেঙে ধপ করে নিচে বসে মাথাটা নিচু করে কাঁদতে থাকে। অর্ক জানে এখন আর কোনো উপায় নেই নিজেকে বাঁচানোর। সৌরভ অর্কের সাথে একইভাবে বসে থাকে। নিলয় একটা সিগারেট জ্বালায়, ধীর পায়ে হেঁটে আসে ওদের কাছে। আশরাফ যে একটা চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় অর্কের সামনের চেয়ারে বসে সিগারেটে টান দিয়ে বলে, এখানে এসে আমাকে ওভাবে থাকতে দেখে কি ভেবেছিলি আমি মরে গিয়েছি? হা হা হা। একটা জঙ্গলে অনেক সিংহই থাকতে পারে, কিন্তু রাজা হয় একজন, আর আমি আমার এই রকস্টার শহরের রাজা। রাজা অসুস্থ হয়ে থাকলেও তাকে সবাই ভয় পায়। খুব কষ্ট হচ্ছে? ভয় করছে? খারাপ লাগছে? হা হা হা। আমারও অনেক কষ্ট হয়েছিল ফারাকে যখন মেরেছিলি, আমাকে যখন গুলি করেছিলি। জানিস
ফারা আর সাজিদ আমার সব কিছু। তবু তোরা কেন এমন করেছিলি? তোরাও কি আমার কাছে শত্রু হয়েছিলি? জানিস অর্ক, আমি কেন রকস্টার? যখন ক্লাস 5-এ পড়তাম তখন জেনেছিলাম আমি আমার বাবা মায়ের বিয়ে ছাড়াই একটা অবৈধ সন্তান। মা তোর বুড়ো বাপের কাছে আমাকে রেখে মরে যায়। তিনিও কদিন পর চলে যান। হয়ে যায় একা, খুব একা। যেখানে থাকতো না কোনো সুখ, থাকতো না কোনো বড়লোক বাবার টাকায় চলা আনন্দ। নানুর জায়গা থেকে মায়ের বড় বোন তাড়িয়ে দেয়। খুব ছোট ছিলাম, কি করব আমি? রাস্তার পাশে অনেক রাতে বসে বসে কাঁদছি। হঠাৎ কারো কোমল হাত আমার মাথায় এসে পড়ে। আমি কান্না থামিয়ে তাকিয়ে দেখি একজন মিডিল ফিঙ্গার, মানে একজন হিজড়া দাঁড়িয়ে আছে। কি রে, তুই কাঁদছিস কেন? আর এত রাতে এখানে বসে কি করছিস? জায়গাটা ভালো না। তোর মা বাপ কই? আমার কেউ নেই। আজ দুপুর থেকে না খেয়ে আছি। অনেক জায়গায় খাবার চাইছি কিন্তু আমাকে কেউ খেতে দেয়নি। সন্ধ্যার সময় এক দোকান থেকে রুটি নিয়ে দৌড় মারছিলাম বলে তারা আমাকে ধরে অনেক মারছে। এই যে দেখুন, পিঠে মায়ের অনেক দাগ পড়ে আছে মা। আচ্ছা মা, মানুষকে এভাবে কেন মারে? আমারে একটা রুটি দিলে কি হতো? সব তো নেয়নি, প্যাকেটে মাত্র 2টা রুটি পড়েছিল। তুই আমাকে মা বললি? হাহা, ওই ছেলে শরমের কথা কইলি কেন? সি সি, আমি মা হইব কেমনি? যাহ পোলা, হাসাইলি আমারে। কাজল রে তুই হাসাইলি। ওই শিমুল, দেখছস বাচ্চা পোলাটা আমারে কি কয়? ধুর বেডি, তোর নামখানা তো বোঝাই যায় না। ছেলেদের রাখতে দেখেছি, আবার মাইয়াদেরও রাখতে দেখছি। আর পোলাডার কি দোষ দিমু ক? আমরা শাড়ি পরে আছি নাকি? চুলগুলা দেখছস কত লম্বা তোর? তোর হেতি কি কইবে তোরে? হাতে তালি দিয়ে অট্ট হাসি দিতে থাকে আলো আধারের রাতে। বাচ্চা বয়স, অত শত বুঝিনি। মা বলে ডেকেছিলাম আমি। উনি হাসলেও ওনার মুখে আমি এক ধরনের আনন্দের রেখা টের পেয়েছিলাম। কেন জানি না সে সময় উনি বলেছিলেন, তোর নাম কি রে? দেখতে তো রাজপুত্তুর। তোর বাপ কি করে? আমার নাম নিলয়। আমার বাপকে আমি জানি না, মাকেও দেখি নাই। এক বুড়ো লোকের কাছে বড় হয়েছি। উনার থেকে শুনেছিলাম আমার মা আমাকে রেখে চলে গেছে। উনি আমার নানু হন। আমার মা আমাকে বিয়ে ছাড়াই জন্ম দিছিল। বাবা আর নেয় নাই আমাকে। ওইসব খারাপ পোলাদের লাইগা তোর মতো বাচ্চাদের কষ্ট পাইতে হয়। হের মা কি তুলসী পাতা নাকি? মা পীড়িতের আগুন নেভানোর লাইগা অকাম করছে, যার জন্য পোলাটা এমন কষ্ট কইরা বাইচা আছে। ওরা হাসি থামিয়ে গম্ভীর কথা বলে। মজার ব্যাপার হলো, কাজল নামের সেই মিডল ফিঙ্গার আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি তখন একটুও কান্না করিনি, চুপচাপ বসেছিলাম। শোন নীল, তোকে আমি নীল বললাম, নিলয় বলবো না। হ্যাঁ শোন যা বলছি, আমরা হিজড়া, আমরা মা বাবা কিছুই হইতে পারুম না। তোর ভাগ্যটা উপরালা যেমন কইরা ঠিক করেছে সেইটাই হয়েছে। আমাদেরও ভাগ্য এমন ছিল দেখায় আজ আমরা এখানে। ছেলে নাকি মেয়ে, বুড়ো কি জোয়ান, বড় কি ছোট, এসব কিন্তু আসল কথা না। কথা হইল আমরাও মানুষ, তারাও মানুষ। তোর সাথে আমাদের মিল কোথায় জানোস? তোর মা বাবাকে জানিস না, তুই এতিম হয়ে কষ্টে আছিস। আর আমরা আমাদের মা বাবাকে চিনি, কিন্তু তারা আমাদের ফেলে দিয়েছে রাস্তায়। তোকেও ফেলে দিয়েছে রাস্তায়। তুই যাবি আমাদের লগে, ভয় পাস না। তোকে হিজড়াদের মতো করে চলতে দেব না আমি। আমাকে মা ডাকছিস, তোকে আমি শের বানাবো। সমাজে দেখিয়ে দেব একজন হিজড়ার কাছে থাকা ছেলে অনেক কিছুই পারে। তুই একখান কথা কাউরে জানাতে দিবি না, তুই আমাদের লগে থাকিস। আমরা হিজড়া বস্তিতে থাকলেও তোকে আমরা আলাদা রাখবো। কেন? আমি তোমাদের সাথে থাকবো? ধুর পাগল, সমাজে তুই বড় হইলে মানুষ তোরে মাইনা নিবে না রে। তুই আলাদা থাকবি। রাইতে তোকে যে আমরা খাইয়ে দেব, ঘুম পাড়াই দেব, স্কুলে যাওয়ার জন্য টাকা দেব। তুই কিন্তু পড়াশোনা করবি। আচ্ছা, তবে তুমি আমার বাবা আর উনি আমার মা। ওই কাজল, দেখ দেখ পিচ্ছিটা কি কয়, আমরা নাকি তোর বর আর তুই আমার বউ হইছিস। এইটা কি দেখার বাকি আছিল? আহ শিমুল, ও এত বোঝে নাকি? দেখছিস না কত সুন্দর করে কথা বলছে? দেখিস ও একদিন অনেক বড় কিছু হবে। মানুষ ওর নাম শুনলেই তাকে দেখতে আসবে। দেখে নিস। হ বেডি, চল এখন বাড়ি জায়গা। ওকে কিছু তো খাইয়ে দিতে হবে নাকি? আমি ওনাদের সাথে চলে যাই, থাকতে শুরু করি। স্কুলে আমাকে ভর্তি করে দেয়। দিনের বেলাতে ওনাদের আমি দেখিনি 5 বছরের মধ্যে। কি করতো, কোথায় যেত আমাকে বলেনিও কোনোদিন। কলেজে যেদিন প্রথম উঠি সেদিন কলেজ থেকে বাড়ির দিকে আসছিলাম।
আমারে কয়েকজন ছেলেরা বলতে থাকে, ওই দেখ, নিলয় যাচ্ছে, হিজড়ার ছেলে নিলয়। চল চল, চেইল করে দেখি জিনিস আছে নাকি। প্রতিনিয়ত এর পর থেকে আমাকে দেখলেই তারা এমন করে খ্যাপাতো। আমি কিছুই বলতাম না, কারণ হিজড়া মা আমাকে শিখিয়েছিল কখনো কখনো কোনো ক্ষেত্রে রাগ না দেখিয়ে চুপচাপ সহ্য করে আসতে হয়। তবে ভালোই দিন যাচ্ছিল। হিজড়া বস্তি থেকে শিমুল আর কাজলকে বের করে দেওয়া হয়। আমাকে নিয়ে তারা চলে আসে অনেক দূর। আমার পড়াশোনার আর ঠিক মতো খাওয়ানোর জন্য তারা ওখানে ভিক্ষা অবধি করেছে। একদিন বিকাল আমি বাড়িতে আসছিলাম। বিশাল এক বাড়ির সামনে অনেক লোকজন দেখতে পাই আমি কৌতূহলী হয়ে সেখানে যেয়ে দেখি দুজন শাড়ি পরা মহিলা উপর হয়ে পড়ে আছে। কেউ একজন লোক একজনের মুখ সোজা করে। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি সেখানে। চোখ দিয়ে পানি ঝরে পড়তে থাকে, হাত পা যেন কাঁপতে থাকে। সে সময় বাবা বলে যাকে ডাকতাম শিমুল, উনি মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে আছে। নিঃশ্বাস আর চলছে না। জোরে চিৎকার দিতে যাব, তখনই খুব মৃদু গলাতে শুনলাম, নীল নীল নীল, আমার ছেলে নীল। চিৎকারটা আমার কানে এড়ায়নি। বাবার পাশেই তো মা পড়েছিল। আমি মা বলে চিৎকার দিয়ে দৌড়ে কাছে যাই। গলাতে, পিঠে, হাতে মাকে পেটানো অনেক দাগ দেখা যাচ্ছে। আমি সবাইকে বলি মাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু সেদিন মানবতার পরিচয় না দিয়ে মানুষগুলো হিজড়াকে মা বাবা বলে ডাকাতে হেসে মজা নিয়েছিল। যখন কাউকে না পেয়ে মাকে কোলে তুলে নিই, তখন মা আস্তে গলায় বলে, বাবা নীল, তোকে শেষ অবধি রেখে যেতে পারবো না রে। খুব স্বপ্ন ছিল তোকে নিয়ে। যাই হোক, যা কিছু করিস না কেন, সবসময় পড়ে অন্যদের একটু উপকার করবি। এদের মতো সবকিছু হেসে উড়িয়ে দিবি না। এই বাড়ির লোকগুলো অনেক খারাপ রে। একটা বাচ্চা হয়েছে, তাকে নাচানোর পর টাকা চেয়েছিলাম একটু বেশি। বুঝিস তো, বয়স হয়েছে, সব জায়গাতে তো যেতে পারি না। তোর কলেজেও টাকা দিতে হবে, তাই টাকাটা একটু বেশিই চেয়েছিলাম, কিন্তু ওরা দিতে চায়নি। আমরা নেয়ার জন্য জোর করতে থাকি, শেষে ওরা আমাদের এসে পিটাতে থাকে। বুঝিসে তো, আমরা সাধারণ মানুষের মতো না। মুখ থেকে তো গালিবার হইবই, একটু ঝামেলা হইয়াছেই আজ। উনি মারা যায় আমার কোলে। আমি এসব সেদিন সহ্য করতে পারিনি। সেই বাড়ির একজন লোক বাইরে তখন এসে ঝাড়ি দিয়ে বলতে থাকে, ওই এখানে এত ভিড় কেন? জলদি জায়গা ফাঁকা করো। সবাই চলে যাচ্ছিল। একজন লোক বলে ওঠে, স্যার, একজন হিজড়া মারা গেছে। সেই লোকটি শুনে বলে, তো মরছে, ভালো করছে। কত শখ ছেলেরে পড়াবে, টাকা দাও না। আর এরা মরলেই বা কি হবে? এরা মানুষদের পর্যায়ে পড়ে নাকি? একেবারে মারা ভালো ছিল যত সব। সেদিন নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। রাস্তার পাশে ডাব বিক্রি করছিল। সেই ভ্যানের উপরে একটা ডাব কাটা দা ছিল। মাকে নিচে নামিয়ে দৌড়ে যে সেই দা নিয়ে এসে লোকটার গলা এক কোপে কেটে ফেলেছিলাম। বাড়ির আরো একজন লোক এসে আমাকে মারতে আসে, তার কাঁধেও একটা কোপ দিয়েছিলাম। এরপর লোকেরা আমাকে অনেক মেরে পুলিশের কাছে দিয়ে দেয়। এখন বুঝেছি তুই কেন আমাদের এতদিন তোর ব্যাপারে বলিস নাই। সাজিদের কথা শুনে সবাই সাজিদের দিকে তাকায়। সাজিদ নিলয়ের পাশে এসে কাঁধে হাত রাখে। নিলয় পিস্তলের গুলি লোড নিয়ে সৌরভের দিকে তাক করে ট্রিগার চেপে দেয়। সৌরভ মুহূর্তেই মারা যায়। অর্ক নিলয়ের দিকে তাকানোর সাহস পায় না। নিলয় সিগারেট টেনে বলে, আমাকে মাফ করে দাও, কখনো কিছু করব না। মাফ? শার্ট করে আরো একটি গুলি চলে। অর্কের কপালে যেয়ে গুলিটা লাগে। অর্ক ছিটকে পড়ে যায় একটু দূরে। আজ শেষ করলাম রে শত্রুদের। সাজিদ চল, আমরা শহর ছেড়ে চলে যাই। যাবো, কিন্তু পরে। পরে? পরে কেন? পরে জানতে পারবি। আমি এখন বাড়ির দিকে গেলাম, পরে তোকে সব বলবো। সাজিদ চলে যায়। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। সাজিদ ঘর থেকে বের হয়ে পকেট থেকে ফোন বের করে কল দেয়। তোমার কাজ হয়ে গেছে, তুমি কি রেডি? ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না। টুক করে ফোন কেটে দেয়। বাংলো থেকে বের হয়ে সাজিদের গাড়িতে করে চলে আসে সে। বাংলোর সেই ঘরে 5 জন লোক বসে আছে। নিলয়, আশরাফ, সাকিব, সায়ান আর হাসান। না, কেউ কোথাও যাবে না। মেইলি একটা কণ্ঠস্বর কারো কান এড়ায় না। দরজার দিকে তাকিয়ে সবাই হা হয়ে যায়। বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। এতটা শকড
কেউ হয়নি কখনো। কতগুলো পুলিশ অফিসারের সাথে আরো কয়েকজন লোক এক এক করে রুমে প্রবেশ করছে। সবার আগে যে আসছে তাকে দেখে নিলয়রা অবাক হয়। আশরাফ বলে ওঠে, ইয়েস, নিশি, সিআইডি অফিসার নিশি। মানে আপনি সিআইডি অফিসার? এখন সব মুখ থেকে মাস্কগুলো খুলে ফেলুন, না হলে পুলিশ সব থেকে এমনভাবে ছড়িয়ে আছে কোনো চান্স নেই এখান থেকে পালানোর। নিশি চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে তাকায়। নিলয় হাসছে। নিশি অবাক হলেও তা প্রকাশ করে না। নিশি নিলয়ের ব্যাপারে অনেক স্টাডি করেছে। যে কোনো পরিস্থিতিতে সে শান্ত থাকবে, এটাই তার স্বভাব। কিন্তু নিশি এখনো অবধি নিলয়কে দেখেনি। নিশির অনেক দিনের ইচ্ছে নিলয়কে সরাসরি দেখবে, কিন্তু এতদিনে সে কখনোই এমন সুযোগ পায়নি। আজ পেয়েছে তাকে দেখার এবং পুলিশের হাতে তুলে দেওয়ার। মিস্টার নিলয়, হাসছেন কেন আপনি? পালিয়ে তো যায় বিড়ালরা, রকস্টার কখনো পালিয়ে যায় না। দেখুন, মুখ থেকে মাস্ক সরান আর আমাদের কাছে ধরা দিন নিজে থেকেই, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। সবাই আপনার দিকে বন্দুক তাক করে আছে, কোনো রকম চালাকি করলে বুঝতেই পারছেন কি হতে পারে। কিছুই হবে না, সব ডিপার্টমেন্টে বলা আছে নিলয়কে মৃত নয় জীবিত ধরতে। নিশি অবাক হয়। মাহফুজ স্যারের কথা ওর মনে পড়ে যায়। যখন তাকে এখানে পাঠানো হয়েছিল, মাহফুজ স্যার বলেছিল যেভাবেই হোক নিলয় যেন জীবিত থাকে আর ওকে জীবিতভাবেই ধরতে হবে। কিন্তু নিলয় এসব জানে কি করে? আমি চাইলেই আপনাকে গুলি করতে পারি। পারবেন না। আপনি আমাকে চিনেন না মিস্টার রকস্টার? আবিরকে তো চিনি, আমার একজন লোক ওর পিছনে লেগে আছে। আমি এখান থেকে না গেলে আবিরকে মেরে ফেলা হবে। নিশির বুকটা ধক করে ওঠে। কেমন যেন অন্যরকম অনুভূতি হতে থাকে ওর। আবিরের হাসি হাসি মুখটা ওর চোখে ভাসতে থাকে। কেমন যেন এলোমেলো লাগে ওর। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ওয়েট। না না, ওকে কিচ্ছু করবেন না। ম্যাম, কি করছেন? ওকে মেরে ফেলেন। নিলয় পকেট কোমর থেকে পিস্তল বের করতেই নিশি একটু পিছিয়ে যায়। কারণ নিশি জানে নিলয় একবার পিস্তল বের করলে এটা থেকে কিছু না করা অবধি সে থামবে না। কি করছেন আপনি? নিলয় কোনো কথা বলে না। ঘরের আলোর দিকে তাক করেই শার্ট করে একটা গুলি করে। নিশিও সোজা গুলি করে। অন্ধকারে কে যেন বলে ওঠে, ভাইয়া! পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। নিশি বারবার চিৎকার করে বলতে থাকে, প্লিজ ডোন্ট ফায়ার, প্লিজ ডোন্ট ফায়ার। আলোপূর্ণ ঘরটা অন্ধকারে একদমই ছেয়ে গেছে। নিশির বুকটা ধক করে ওঠে, কারণ ওদের মধ্যে কে একজন ভাইয়া বলে চিৎকার করে ওঠে। তবে কি নিশির চালানো গুলিটা নিলয়ের লেগেছে? যে চিৎকার করে উঠেছিল তার ভয়েসটা আর্তনাদের মতো ছিল না, যন্ত্রণাদায়ক ছিল না। তাহলে কি নিলয়ের লেগেছে? নিশি এসব ভাবতে ভাবতে প্রায় সব পুলিশ ঘরে টর্চ নিয়ে প্রবেশ করে। টর্চের আলোয় নিশি দেখে সেখানে কেউ নেই, কেবল পড়ে আছে অনেকগুলো লাশ। কিন্তু সেগুলো নিলয় বা ওর সাথে থাকা কারো না। কিন্তু নিলয় যে চেয়ারে বসেছিল সেখানে একটা মাস্ক খুব গোছালো অবস্থায় রাখা আছে। নিশি সবাইকে শান্ত হতে বলে ধীর পায়ে এগিয়ে মাস্কটা হাতে নেয়। নিলয়ের মুখে থাকা মাস্ক এটা। তার মানে নিশির সাথে কি তবে নিলয়ের মাইন্ড গেম শুরু হবে? নিশি কেমন যেন অন্যরকম হয়ে ভাবতে থাকে। নিশি দেখে চেয়ারে লেগে আছে রক্ত। রক্তের ফোঁটা পেছনের দরজা দিয়ে চলে গেছে। তার মানে ওদের কালো গুলি লেগেছে আর ওরা এই ঘরের পেছনের দিক দিয়ে চলে গেছে। নিশি মাস্কটা নেড়ে চেড়ে দেখতে থাকে। মনে পড়ে ম্যাগাজিনে পড়া নিলয়ের খুনের ব্যাপারে। ও যাদেরকে মারতো তাদের লাশের পাশে ওর রেখে আসা মাস্ক গোছালোভাবে রাখা থাকতো। ম্যাম, ওরা বেশি দূরে যায়নি, চলুন পিছু নিই। না থাক, মাঝে মাঝে জঙ্গলের শেরও পালিয়ে যায়, তার মানে এই নয় যে তার হিংস্র কমে যাবে। এখানে ওরা 5 জন থাকলেও ওদের আরও লোক আমাদের উপরেই নজর রেখেছিল। যদি কিছু করতাম তবে হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। কিন্তু এটা ভাবছি আমি, নিলয় চাইলেও তো আমাকে মারতে পারতো, সবাইকেই মারতে পারতো, তাহলে কেন সেটা করেনি? হয়তো আমরা সংখ্যায় বেশি ছিলাম আর আমাদের কাছে অস্ত্র ছিল বেশি। না শাহেদ, নিলয়কে আপনি চেনেন না, তাহলে ওর কাছে এটা কোনো ব্যাপার না। ও চাইলে ওদের লোক আমাদের স্প্লাই দিয়ে দূর থেকে মেরে দিতে পারতো। আর ও যেখানে মিশনে যাক না কেন,
সেই জায়গায় কিংবা ওর সাথে যা হবে না কেন সব কিছুই উপরে প্ল্যান করে সে যায়। যতটা সহজ ওকে ভাববেন সে ততই কঠিন। ও ঠিক বলেছিল, আবিরের উপরে ওর লোক লেগে আছে। আপনি চাইলে আপনার বাসায় ফোন দিয়ে দেখুন, বাড়ির মানুষেরাই বলবে কয়েকজন লোক আপনাদের আটক করে রেখেছিল। আচ্ছা ম্যাম, আপনি ঠিক ছিলেন। দুজন লোক আমার বাসায় আমার মা বাবা ওয়াইফের ওপর পিস্তল নিয়ে বসেছিল। তার মানে ম্যাম, আমরা ভাবছিলাম নিলয় আমাদের কাছে বন্দি, কিন্তু কি হলো, উল্টো আমরাই বন্দি হয়ে গেছি। নিলয় যাওয়ার পর বাড়ি থেকে অস্ত্রধারীরাও চলে গেছে। ওরা মুখও দেখেনি, মাস্ক পরা ছিল। নিশি কিছু বলতে যেও বলে না, কেবল মাস্কটা হাতে নিয়ে ভাবতে থাকে, বাল্বে গুলি না করে যদি সে আমার বুকে গুলি করত। সে চাইলেই তো পারত, ভয়ে কোনো অফিসারই তো আর এগিয়ে আসতো না। নিলয় চাইলেও তো আমাকে মেরে চলে যেতে পারত, কিন্তু এভাবে কেন গেল? আমি তো ভয় পেয়ে ফায়ার করেছিলাম। গুলিটাও বা কার লাগলো? যদি নিলয়ের লাগে তাহলে আবিরকে তো মেরে ফেলবে। না না, এসব কি ভাবছি? আবিরকে মারবে কেন? ওকে মারলেও বা আমার কি? ধুর, কি হচ্ছে আমার সাথে? ভাইয়া, শফিক সাহেবের বাড়ির সামনে চলে এসেছি। নিলয়ের গাড়ি শফিক সাহেবের বাড়ির সামনে এসে থেমেছে। নিশি যে গুলিটা চালিয়েছিল সেটা নিলয়ের বাম হাতে এসে লাগে। একেবারে ডক্টর দেখিয়ে নিলয়কে শফিক সাহেবের বাড়ির সামনে নিয়ে এসেছে ওরা। এখন অনেক রাত, সবাই ঘুমিয়েছে। শফিক সাহেব এসবের কিছুই জানেন না। সারাটা রাস্তা নিলয় কোনো কথা বলেনি, কেবল একটা বিষয় ভেবেই চলেছে, সাজিদ এখান থেকে যাওয়ার পরই পুলিশ চলে আসে। সাজিদ কেন তাড়াতাড়ি বের হয়ে চলে গেল? কি হয়েছে ওর? নিশি কি সাজিদের পরিচিত? কেমন পরিচিত? আবিরের নাম বলতেই নিশি চুপ হয়ে যায়। ওর চোখে মুখে আবিরের প্রতি আমি অনুভূতি দেখেছি। তাহলে সাজিদের সাথে কিসের সম্পর্ক ওর? সাজিদের ফোনেও তো অনেকবার কল করেছি, ওর ফোন অফ। কেন এমন হচ্ছে? কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তোর এখনই যা, কেউ দেখলে সমস্যা আছে। তোদের বললাম একেবারে বাড়ির সামনে আসিস না। তুমি কি যেতে পারবে? নিলয় গাড়ি থেকে নামে। নেহা তখনও জেগে আছে। চিলেকোঠার ঘরটাতে সে আজ অনেকবার গিয়েছে। ঘরটা আগের মতো বন্ধ করে দেবে, তাই নিলয়ের সবকিছু গুছিয়ে সে নেহার পাশের রুমে শিফট করার ব্যবস্থা করেছে। শফিক সাহেবের বারণ করা সত্ত্বেও নেহা নিলয়ের ঘরে যা কিছু ছিল সব কিছু বের করে এনেছে। যখন সে ঘরের সবকিছু গোছাচ্ছিল তখনই সে দেখতে পায় নিলয়ের নামে যে ম্যাগাজিন আছে সেটাতে নিলয় যে কাপড়গুলো পরেছিল সবটাই এখানে আছে। কালো পোশাকের মাস্ক সহ পুরো ব্যান্ডেলটাও দেখছে। কালো পোশাকের সাথে মাস্কের পুরো বান্ডেলটাও দেখছে। বড় কথা, সে রুমে অনেকগুলো সিগারেটের প্যাকেটও দেখেছে। সেই সাথে দেখেছে নিলয়ের পিস্তলগুলো। নেহার কাছে এখন আর কোনো রহস্য বাকি নেই। একবার ভেবেছিল এ সব কিছু নিলয়ের, আবির রেখে দিয়েছে। কারণ সে নিলয়ের ব্যাপারে সেদিন থানাতে কথা বলেছিল। রাতে যখন শেষবার নেহা নিলয়ের চিলেকোঠায় এসেছিল তখন ওর বাবা অফিস থেকে ফিরে এসে দেখে নেহা নিলয়ের জন্য ওর পাশেই রুম ঠিক করেছে, আর নিলয়ের সব জিনিস সেই রুমে এনে রেখেছে নেহা। শফিক সাহেব তখন দৌড়ে চিলেকোঠার ঘরে আসতেই ভুলবশত তিনি বলে ওঠেন, নেহা, তুমি নিলয়ের ঘরে কি করছিস? তখনই নেহার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। প্রথম থেকে শেষ অবধি সে সব কিছু ভাবতে থাকে। আবির নামধারী নিলয় তাহলে আমাদের বাসায় থাকে, যে কিনা কিং অফ দ্য রকস্টার। পুরো প্রশাসন ওর পেছনে পড়ে আছে। ক্যাম্পাসে প্রথম ওর আগমনের কথা, বাড়িতে যেদিন বাবা এনেছিল সেদিন ওর প্রতি কি খারাপ ব্যবহারটাই না আমি করেছিলাম। কিন্তু নিলয় কেন এভাবে আমাদের বাসায় থাকবে? কেনই বা বাবা তাকে এভাবে এনেছে? একজন রকস্টারের সাথে আমার বাবার কি খাতির থাকতে পারে? যখন খেয়াল করে নেহা ওর ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আছে, আবির এক হাত দিয়ে সেটা ঢাকার চেষ্টা করতেই নেহা বলে, মিস্টার নিলয় সাহেব, চালাকি করে আর কি হবে, ধরা পড়ে গেছেন। আমি জানি তুমি আবির নও, তুমি হলে একজন মাস্তান, দ্য কিং অফ রকস্টার। নিলয় কিছু বলে না। কি বলবে এখন ও সেটাও তার মাথায় আসছে না। কেবল মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এতদিনে নেহাকে বলা সব মিথ্যে কথাগুলো। নিলয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, নেহার দিকে তাকায় ও। নেহা কাঁদছে, ওর চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে নিচে পড়ছে। নিলয় বলে, আসলে আমি কেন এসেছিলে আমাদের বাসায়? কেনই বা আমার আব্বুর সাথে এসেছিলে? আর কেনই বা আমি তোমাকে? আমাকে কি? আমার প্রশ্নের উত্তর দাও। নিলয় নেহার পাশে দূরত্ব রেখে বসে।
নিচের দিকে তাকিয়ে বলে,